আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ফাংশনের আজকে চতুর্থ লেকচারে আমরা কিছু আমাদের পুরো এন্টায়ার যে তিনটা ক্লাস করছি, তিনটা ক্লাসে আমরা হয়তো কিছু কিছু জিনিস ছাড় দিয়ে আসছি, সেই জিনিসগুলো আলোচনা করব এবং আরও কিছু নতুন জিনিসপাতি জানার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ক্রোমোজোর আমরা পড়াইছি, বাট আমার ধারণা ক্রোমোজোরে হয়তো একটু মিসকনসেপশন আসতে পারে আমার বলার দুর্বলতার কারণে, সেটা একটু দেখো। আমরা বলছিলাম যে হচ্ছে ক্রোমোজোরে এই যে এরকম ধরো 2, 3, 1, 4 এই জিনিসগুলো বলছিলাম যে এইটা আসতে হবে প্রথম সেট এ সেট থেকে, এটা আসতে হবে বি সেট থেকে, যেখানে এ ক্রস বি এরকম একটা কথা বলছিলাম। ঠিক সেটাও, এটা হচ্ছে এ সেট থেকে, এটা হচ্ছে বি সেট থেকে, রাইট? এর চেয়ে আরো বেটার এবং সুস্পষ্ট সংজ্ঞা হচ্ছে ক্রোমোজোরে যে সেটটা থাকবে 1,3, 2,3, হ্যাঁ ধরো এই দুইটাই যে সেটটা থাকবে, সেই সেটে মানে যুগল করে দুইটা করে সেট থাকবে, সেখানে প্রথমটাকে বলা হবে ফার্স্ট পজিশনে, দ্বিতীয়টা হলো সেকেন্ড পজিশনে। এই কথার অর্থটা কি? দেখো, তুমি যদি একটা সেট লেখো, একটা সেট যেটা হচ্ছে এরকম 1,2, এইটা আর 2,1 কিন্তু সেম জিনিস, ঠিক আছে? এই দুইটা কিন্তু সেম জিনিস, কিন্তু অর্ডার পেয়ারের ক্ষেত্রে যখন বলে দেওয়া হবে 1,2, দ্যাট মিনস 1 হচ্ছে ফার্স্ট, 2 হচ্ছে সেকেন্ড, এবং সেই ক্ষেত্রে 2,1 এই দুটা সেম জিনিস না। এইটা যদি অর্ডার পেয়ারের ক্ষেত্রে মানে ক্রোমোজোরের ক্ষেত্রে দুটো কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? এটার হিকমত আছে। এর হিকমতটা কি? ধরো তুমি সরলরেখার কথা চিন্তা করো, আমি যদি বলি যে XY এটা একটা ক্রোমোজোরের সেট, সেটা কি? সেটা হচ্ছে ধরো যে এইটা 2,3 আর হচ্ছে 1,4, তার মানে কি 1, 2, 1, 2, 3, তারপর কি 1, 4, 4 এই বিন্দুটা হচ্ছে, তার মানে এইটা হচ্ছে 1,4 বিন্দু, এটা হচ্ছে 2,3 বিন্দু। আমি যদি এখানে x এবং y নির্দিষ্ট না করে দেই, প্রথমটা দ্বিতীয়টা, তাহলে কিন্তু আমি বিন্দুকে নির্দিষ্ট করতে পারবো না, কারণ তখন এইটার মানে 2,3 আর 3,2 আমার কাছে একই জিনিস। তখন এই যে 2,3 এই বিন্দুটা বসাইছি, তখন আমি চাইলে 3,2 এই বিন্দু বলতে পারি, তখন একটা সমস্যা তৈরি হয়। বুঝতে পারছো? এটা একটা উদাহরণ, আরো অনেক সমস্যা তৈরি হতে পারে। মেইন কথা হচ্ছে ক্রোমোজোর হচ্ছে তোমার প্রথম উপাদানটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে প্রথম উপাদান প্রথম, সেকেন্ড উপাদান সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে সেটের মতো না। যাই হোক, এরপরে আমরা কম্পোজিশন ফাংশন শিখছিলাম, কিন্তু ওখানে আমরা একটা জিনিস বাদ রেখে গেছি, বা আমাদের হয়তো বলতে ভুল হয়ে গেছে। সেটা হলো যে আমরা তো দেখছি যে f of x ধরো sin x, g of x হচ্ছে x স্কয়ার, সো fog x হচ্ছে কি? fog x হচ্ছে sin x স্কয়ার, রাইট? এটা তো তোমাদের জানো। এখন এটা তো আমরা শিখছি, এটাকে বলে কম্পোজিশন। তো হোয়াট অ্যাবাউট ডিকম্পোজিশন মানে কি? ডিকম্পোজিশন মানে হচ্ছে যে যদি কোনো ফাংশন ধরো এরকম দেওয়া থাকলো সাইন লন, এখানে আবার ব্র্যাকেট x মাইনাস প্লাস 3, সরি এখানে শুধু x দেওয়া আপাতত x, ঠিক আছে? এরকম একটা ফাংশন। তো ডিকম্পোজিশন মানে হচ্ছে এইটা, দেখো আমরা ইন জেনারেল সাইন এক্স এর সাথে পরিচয় আছে, লন এক্স এর সাথে পরিচয় আছে, ঠিক আছে? তো কিন্তু এটা একটা মিক্সড ফর্ম না, তার মানে এটা একটা কম্পোজিট ফাংশন না। এটাকে ডিকম্পোজ করে আমরা এই নর্মাল ফাংশন, আমি এটাকে বলতেছি নর্মাল, ঠিক আছে? নর্মাল ফাংশনে রূপান্তর করব, এটাই হচ্ছে ডিকম্পোজিশন। মানে যেটা আমরা কম্পোজিশনে করছি, নর্মাল ফাংশনকে কম্পোস্ট করছি, এখানে আমরা ডিকম্পোস্ট করে আলাদা আলাদা করব, ঠিক আছে? উল্টা কাজটা করব, এটাই বলতেছি ডিকম্পোজিশন। এটা কিভাবে করা যায়, ঠিক আছে? যেমন এটার নাম যদি দিই আমি f of x, এটার নাম যদি দিই g of x, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি fog of x না, ঠিক আছে? তাহলে ডিকম্পোজিশনের ক্ষেত্রে আসলে বেসিক্যালি প্রশ্নে ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে sin ইনভার্স 1/x, রাইট? 1/1/x। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো যে এটাকে যদি আমি এই যে এরকম ছোট ছোট ফাংশন, নর্মাল ফাংশনে রূপান্তর করতে চাই, কি করতে পারি? দেখো sin ইনভার্স x একটা লেখা যায় না? এখান থেকে sin ইনভার্স x লেখা যায় না? লেখা যায়।
আচ্ছা শুধু এইটুকুকে আমি আলাদা একটা ফাংশন লিখতে পারি না? এটাকে ধরো জি অফ এক্স লিখছি, এটাকে আর আলাদা একটা ফাংশন লিখতে পারি না? 1/1 এক্স লেখা যায় না? তো এই তো আমাদের একটা ফাংশনকে আমি কি করে ফেলছি, ডিকম্পোজ করে ফেলছি। তখন আমি এই যে এই দুটাকে মিক্সড করে আমি বেসিক্যালি এটার নামকরণ কি করতে পারবো, এটার নাম করতে পারবো জি অফ এক্স। ঠিক আছে, এটাই হচ্ছে উল্টা কাজটা করতেছি আমরা কিন্তু। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দেখাই। ধরো রুট ওভার সাইন স্কোয়ার লন 1/x + 1 ডিভাইডেড মাইনাস 2x কিউব। ঠিক আছে, এটা একটা ফাংশন। দেখো এইটাকে আমরা কত ভাগে ইয়ে করতে পারি, ঠিক আছে, কত ভাবে কাজ করতে পারি। ঠিক আছে, আমি জানি না এটা জটিল হবে না সহজ হবে, চলো করা শুরু করি। ধরো আমরা এই যে পুরো ফাংশনটাকে কি লিখতে পারি, এই পুরো ফাংশন, আচ্ছা এখানে x³ আমরা না দিই, হ্যাঁ এখানে x³ না দিই, ধরো এখানে শুধু 2 আছে, এখানে শুধু 2 আছে, ওকে। এখন এই ফাংশনটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে যদি বাইরে থেকে বড় করে চিন্তা করো, এই যে পুরো ফাংশনটাকে আমরা কি এইভাবে লিখতে পারি কিনা, যে এখানে সাইনের এই যে এইটাকে শুধু x ধরতে পারি না, ধরে আমরা কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি না sin স্কয়ার x - 2, এটা লেখা যায় তো? লেখা যায় না? আচ্ছা এরপরে যে x যেটাকে ধরছি, এই যে এইটুকু, এই যে এইটুকু, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ln 1/x + 1। এটাকে আমি x ধরে আমি লিখতে পারি না যে এটা তো f অফ, এটা লিখতে পারি না g অফ x = ln x, লেখা যায় না? লেখা যায়। এখন এই যে এইটুকুকে আবার w অফ x = 1/x + 1 লেখা যায় না? দেখছো, তার মানে আমরা বড় থেকে ছোট হচ্ছে কিন্তু এখন। এই যে যেখানে মেইন, দেখো এটা বুদ্ধিটা কি, যে পুরো ফাংশনের কোথায় ইনপুট হচ্ছে, এখানে ইনপুট হচ্ছে, রাইট? তো এইটা = x ধরে আমি একটা ফাংশন লিখলাম, ওকে। এরপরে যেটা নিয়ে কাজ করছিলাম সেটা, যেটা সেটার মধ্যে কোথায় ইনপুট হচ্ছে, এইটুকু ইনপুট হচ্ছে না, তো এইটা = x ধরে আমরা একটা পাইলাম, এই যে এটা। এরপর কোনটাকে, এরপর আছে এই যে 1/x + 1, এটা নিয়ে কাজ করছি, এটাকে সরে নিয়ে আসো। এইটার মধ্যে এই টোটালটা একটা আমরা হচ্ছে x এর ফাংশন ধরতে পারি না, w অফ x ধরছি। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তার মানে ডিকম্পোজ, বোঝা গেল যে ডিকম্পোজ হচ্ছে কম্পোজিশনের বিপরীত প্রক্রিয়া। কম্পোজিশনের বিপরীত প্রক্রিয়া, যেখানে আমরা বড় থেকে ছোটর দিকে যাব। প্রথমে দেখব যে পুরা যে ফাংশনটা দেওয়া আছে, এটা তাহলে বেসিক্যালি কি ফাংশন? এটা বেসিক্যালি হচ্ছে f অফ g অফ w fog x। ঠিক আছে, এরকম। তাহলে আমরা এইরকম ফাংশন দেওয়া থাকলে আমরা প্রথমে কি করব, আমরা দেখব হচ্ছে যে সাইন ইনপুট কোথায় নিচ্ছে, সেটাকে x ধরছি, ওকে। যে ইনপুটটা নিচ্ছে সেটাকে আবার কোন ফাংশনে লেখা যায়, সেটাকে আবার x ধরবো, ওকে। এরপরে আবার এইটার যে ইনপুট নিচ্ছে সেটাকে আবার কোনো ফাংশনে লেখা যায় কিনা, এই হচ্ছে ঘটনা। তো আমরা বড় থেকে ছোটর দিকে যাব, ঠিক আছে, ওকে। এটা হয়ে গেল ডিকম্পোজিশন। আচ্ছা এখন তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা হচ্ছে ক্লাস 2তে অথবা 3তে যখন কম্পোজিশন ডিকম্পোজিশন পড়ছি, তখন হচ্ছে আমরা বলছিলাম যে এগুলা রেঞ্জ কিভাবে বের করব। ঠিক আছে, রেঞ্জ বের করার ডোমেনটা আমরা পড়ছি। রেঞ্জ বের করার উপায় হচ্ছে, দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, দুটা ফাংশন দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে ফাংশনের অ্যাডিশন। এখান থেকে এই যে f + g = x, এটা কি x² + x + 2, এটার ডোমেন তো আমরা নির্ণয় করতে পারবো, বাট এর রেঞ্জটা কিভাবে করব আমরা বলছিলাম এটা তোমাদের উপর কাজ। তোমরা হয়তো ইতিমধ্যে করছো, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা এটা y ধরে নেব, x² + x + 2। সেক্ষেত্রে এটা y ধরে নিয়ে এখানে y কে ইন্ডিপেন্ডেন্ট, x কে ডিপেন্ডেন্ট করে আমরা যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, বা ইনভার্স ফাংশন করে। আবার সেটা না করলেও, সেটা যদি সেই প্রসেসটা নাও করতে পারো, আমরা হচ্ছে যে এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে কিভাবে তোমার হচ্ছে ডোমেনে রেঞ্জ বের করে সেটা আমরা একটু পরেই শিখবো, তখন ওইভাবেও তোমরা চাইলে করতে পারো। মোট কথা হচ্ছে আমরা ফাংশনের এডিশন করে যে y এর মাধ্যমে যে লেখার যে সিস্টেমটা, সেটাকে আমরা ইনভার্স ফাংশন করে যে ডোমেন পাবো সেটাই হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। সো এভাবেও করা যায়। একইভাবে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রেও এরকম প্রযোজ্য। আমরা যে fog x টা লিখছি x + 2 হোল স্কয়ার, সেক্ষেত্রে এটাকে y ধরে নেব, আবার ইনভার্স ফাংশন বের করে আমরা ইনভার্স ফাংশনের ডোমেন বের করলে আমরা মেইন ফাংশনের রেঞ্জ পেয়ে যাব। ওইভাবে আমরা চাইলে কাজ করতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের আলোচ্য বিষয় ছিল, ওকে। এরপরে
কিছু বিশেষ ফাংশনের ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা। ঠিক আছে, এখানে আমাদের এক ধরনের ফাংশন নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে f of x ax plus b cx plus d। এই ফাংশনের ডোমেন কি হবে তোমরা কেউ বলতে পারবা? এই ফাংশনের ডোমেন অবশ্যই বুঝতে পারতেছো, আমরা এই অংশটুকু শুড নট বি ইকুয়াল টু 0, সো cx plus d শুড নট বি ইকুয়াল টু 0, so x should not be equal to minus d divided c, so domain is equal to domain হবে সকল রিয়েল নাম্বার except minus d by c। ঠিক আছে, আচ্ছা এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে এটার সাথে এটা ইজ ইকুয়াল টু y ধরে নাও, তাহলে y ধরলে আমরা কি লিখতে পারি? y cx plus d is equal to ax plus b, এটাকে আমি লিখতে পারি y cx minus ax, তারপর কি লিখতে পারি? b minus yd, এখান থেকে লিখতে পারি x কমন নিয়ে y c a minus b yd, b minus yd। আচ্ছা এখন এটাকে লিখতে পারি x b minus yd divided yc minus a। এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটুকু শুড নট বি ইকুয়াল টু 0, তার মানে কি হবে? y শুড নট বি a ডিভাইডেড c, তার মানে রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট a মাইনাস a ডিভাইডেড c। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু এই জিনিসটা সরাসরি শর্টকাট হিসেবে ইউজ করতে পারি, ax plus b is equal to cx plus d। ঠিক আছে, এরকম যদি ইকুয়েশন থাকে, যেমন ধর হচ্ছে 2x plus 3 5x plus হচ্ছে -1, এই ক্ষেত্রে আমি যদি বলি এর ডোমেন কত হবে? ডোমেন হচ্ছে সিম্পল d ডিভাইডেড মাইনাস d ডিভাইডেড c, তার মানে হচ্ছে এখানে d কত, c কত ছিল 5, d হচ্ছে -1, তাহলে কি হবে 5 minus 1, that means 5। তার মানে এখানে ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট হচ্ছে 5। ঠিক আছে, এখান থেকে আমরা রেঞ্জ বের করতে পারি। রেঞ্জ কি হবে? a বাই c, এখানে a টা হচ্ছে 2, c টা হচ্ছে 5, তাহলে রেঞ্জ হবে হচ্ছে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট তোমার হচ্ছে 2/5। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু শর্টকাট ব্যবহার করতে পারি। ওকে, আরেক ধরনের ফাংশন দেখি আমরা। ওকে, আরেক ধরনের ফাংশন দেখি, সেটা হলো যে ধরো f of x is equal to x to the power n a to the power n x minus a। এই ফাংশনটার রেঞ্জ কি হবে? ডোমেন কি হবে? obviously x not equal to a, রাইট? হ্যাঁ, এখন রেঞ্জ কি হবে? রেঞ্জ একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে x যেহেতু x is equal to a বসবে না, তার মানে কি x is equal to a বসবে না, এটা ডোমেন। হ্যাঁ, এখন তার মানে কি x তাছাড়া সকল মান নিতে পারবে। ওকে, তাহলে x is equal to a বসলে যে মানটা আসতো সেই মানটা তো তাহলে আর আসবে না, যেহেতু x is equal to a আমরা বসাতে পারবো না, রাইট? তার মানে রেঞ্জ থেকে ওই মানটুকু, মানে সকল রিয়েল নাম্বার থেকে x is equal to a বসালে যে মানটা আসতো সেটা বাদ দিলে কিন্তু আমরা রেঞ্জ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এটা চাইলে কি করতে পারি? ধরো n is equal to আমরা কিউব, আমরা জাস্ট একটা ফরম্যাট দেখাই, তাহলে আমরা এটা কি লিখতে পারি? x কিউব মাইনাস a কিউব x মাইনাস a। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি x মাইনাস a x স্কয়ার x a প্লাস a স্কয়ার। ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে x মাইনাস a। দেখো x আর x মাইনাস a আর x, এখানে একটু চালাকি করি, এই যে আমরা এটা আর এটা কেটে দিই। ঠিক আছে, এটা আর এটা কেটে দেব। চালাকি কেন বলতেছি দাঁড়াও। তারপর কি থাকে? x স্কয়ার প্লাস x a প্লাস a স্কয়ার। এখন আমরা কি বলছি? যে আমরা বলছি যে x is equal to a বসাইলে y এর যে মান আসতো সেটা বাদ দেব, রাইট? তো এখন এখানে যদি x is equal to a বসাও, তাহলে কি হয়? a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি 3a স্কয়ার আসে না? এটা চালাকি কেন বললাম? এখানে চাইলে আমি যে x is equal to a কেমনে বসাতে পারি বলো? x is equal to a কি বসানো যাবে? কারণ হচ্ছে x minus a তো আমরা কাটছি, এখানে কাটার শর্ত কি ছিল? x a should not equal to 0, এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা কাটছি। তোমাদের 8 9 এই টাইপের কিছু অঙ্ক করছো, তোমাদের মনে আছে কিনা জানি না।
ঠিক আছে, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এটা কাটাকাটি করছি, কিন্তু পরে আবার এ বসাইছি। তো এটা একটা চালাকি প্রসেস যে আমরা এখন দেখানোর চেষ্টা করলাম যে এ বসাইলে কোন মান আসতো, কি মান আসতো, 3a² মান আসতো, রাইট। এখন 3a² হচ্ছে, তাহলে এর রেঞ্জ থেকে 3a² বাদ যাবে, ঠিক আছে। তাহলে ভাই কমন সূত্র কি, কমন সূত্র হলো দেখো যে এর পাওয়ার কত ছিল, 3 না, 3 তো, তাহলে দেখো এই ফাইনাল অ্যান্সারে এই যে এর সামনে 3 আছে গুণ অবস্থায়, এবং এই এর পাওয়ারটা এই 3 থেকে একটা কমে গেছে, রাইট। তো আমি চাইলে এটার রেঞ্জ লিখতে পারি, রেঞ্জ লিখতে পারি n(a)(n-1)। তোমরা ক্যালকুলাসে এই জিনিসটা আবার দেখবা, ঠিক আছে, বা লিমিটে, যে এর তাহলে রেঞ্জ কি হবে, এই যে পাওয়ার যেটা ছিল সেটা সামনে আসবে, এ গুণ হবে পাওয়ার এক ধাপ কমে যাবে, যে ভ্যালুটা সেটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে বাদ যাবে, বুঝা গেছে। এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জের আলোচনা। ওকে, এরপরে একটা ব্যাপার ছিল, সেটা হলো যে তোমাদেরকে আমি এই যে ax² + bx + c এই টাইপের ফাংশনের সমাধান কিভাবে বের করে, ঠিক আছে, এই টাইপের আলোচনা আমরা কথা বলছিলাম। অনেকে হয়তো তোমাদের শর্ট সিলেবাসের কারণে 9, 10 এই জিনিসটা শেখো নাই, আমরা একটু রিপিট করতেছি, যদি এটা অতটা রিলেটেড না, জাস্ট রিপিট করতেছি যে এটা সলিউশনটা কিভাবে আসে। দেখো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, x² + b/ax প্লাস আচ্ছা -c/a। আচ্ছা, এই জিনিসটা আমি কেন লিখছি, একটু যুক্তি দেখো। আমার কথা এখানে আমি এই জিনিসটা কেন করছি, এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করো তাহলে আশা করি তোমরাও মানে এই চিন্তাগুলো ধরতে পারলে তোমরা আসলে বুঝতে পারবা যে এই টাইপের অঙ্কগুলো মানে একটু যেগুলো আনঅর্থোডক্স টাইপের অঙ্ক, নর্মালি যেগুলো তোমরা যেভাবে সলিউশন করছো ওইভাবে করা হয় না, সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেম অ্যাটাক করতে পারি। দেখো এই জিনিসটাকে আমি এভাবে কেন লিখলাম, আমার কথা হচ্ছে যে এখান থেকে আমি x এর মান x = হোয়াট এটা বের করতে চাই। তো x = হোয়াট যদি আমরা বের করি, খুব সিম্পল কথা, এখানে x² আছে, এখানে x আছে, এই জিনিসটা কি পসিবল যে x আলাদা করা? ধরো এটাই যেগুলো যদি আমি y ধরি কথার কথা, তাহলে আমরা অন্যান্য বিপরীত ফাংশনে কি দেখলাম যে y = ধরো ax + c। এখানে কি করতাম, এখানে আমরা যখন y এর মাধ্যমে প্রকাশের চেষ্টা করতাম তখন এই জিনিসটা গুণ করে দিতাম, x কে বাইরে নিয়ে আসতাম, রাইট। কিন্তু এখানে কি সেটা সম্ভব কিনা, যদি এইটুকু না থাকতো, bx-টা না থাকতো, তাহলে কিন্তু সম্ভব ছিল, x-টাকে জাস্ট কমন নিয়ে নেব, রাইট। কিন্তু এখানে x কমন নিলেও এখানে যদি এখান থেকে যদি x কমন নেই, তারপরে কিন্তু এখানে একটা x থাকবে, এটা ফাঁকা হয়ে যাবে, রাইট। মানে আমি বলতে চাচ্ছি এখান থেকে যদি x কমন নেই তাহলে কি হয়, ax + b + c হয় না। তো আমি কি x কে একদম পুরোপুরি আলাদা করতে পারছি, তারপরেও কিন্তু এখানে একটা x থেকে যাচ্ছে, রাইট। তো আমি এটাই বলতে চাচ্ছি, তো এখানে তার মানে এসব ক্ষেত্রে আমি যদি সম্পূর্ণ x কে আলাদা করতে চাই, আমাদের বুদ্ধিটা কি হবে, বুদ্ধিটা হলো আমরা যদি এই জিনিসটাকে এরকম টাইপের জিনিসে পরিণত করতে পারি, ধরো a হচ্ছে যে কোনো মান, স্কয়ার = সামথিং অথবা 0, যে কোনো যেটাই হোক, এটা করতে পারলে আমরা কি করতে পারবো, আমরা এটা = লিখতে পারবো x + a √ এই যে এখানে যে মানটা থাকবে সেটা, তখন কিন্তু x = আমরা এই যে এখানে যে মানটা আসবে সেটা থেকে মাইনাস করে x কে একদম সম্পূর্ণ আলাদা করতে পারছি, রাইট। এটাই হচ্ছে পদ্ধতি। আমি চাচ্ছি যে x কে আলাদা করব, তখন আমি বলতে পারবো x এর মান কত, ঠিক আছে। তো এই জিনিসটা করার জন্য আমি x কে মুক্ত করতে যাচ্ছি, মানে ওই x + a² ফরম্যাটে আনতে যাচ্ছি। এই জন্য প্রথমে করলাম কি, a কে বাদ দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে দিছি, রাইট, সরি ভাগ দিয়ে দিছি। ভাগ দেওয়ার পরে কি হলো, এখানে x² আছে, তার মানে আমি যে বলতেছি আমি যে এই ফরম্যাটে নিয়ে আসতে চাই, এটার ফরম্যাটটা কি, x² + twice ax + a², তাই না, ঠিক আছে। তো আমার দেখো x² মিলছে, কিন্তু twice ax আছে কিনা, নাই, এটা আমি বানানোর চেষ্টা করি। তাহলে প্লাস এখানে একটা 2 দেই, এখানে b/a, এখানে x, এরকম দিলাম। তারপর কি হলো দেখো তো, এই জিনিসটা থেকে এই জিনিসটা একই কিনা, কারণ আমার এইটা এখান থেকে নিয়ে আসতে হবে, তার মানে একই হইতে হবে। তাহলে আমি যদি এখানে একটা 2 দেই, তাহলে এই 2 কেটে দিয়ে আগেরটা ফেরত আসে না, 2 × b/2a, 2 × b/2a, দা কাটাকাটি করে এটা আসে না। বাই দ্য ওয়ে এই a আর a কিন্তু এক জিনিস না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এই ফরম্যাট আর এই ফরম্যাটটা মিলে গেছে। ওকে, এখন এখানে এমন কিছু লাগবে, সেটা কি, এই যে a এর উপর স্কয়ারটা আছে, দ্যাট মিন্স আমার এটার স্কয়ার লাগবে এখানে। তাহলে স্কয়ার করো, b² 4a², ঠিক আছে। ওকে, এরপরে আমাদের এই ফরম্যাটটা মিলে গেছে, ভালো কথা মিলে গেছে, কিন্তু এই যে এই জিনিসটা যে এক্সট্রা নিয়ে আসছি, এটা তো আমাদের বিয়োগ দিতে হবে একবার, না হলে তো এটার সাথে সমতুল্য করতে পারবো না। সো আমরা
মাইনাস সি বাই এ, সেম এই পাশেও এই জিনিসটা যোগ করে দিই 4a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে এই জিনিসটা কি, এই জিনিসটাকে আমি লিখতে পারবো না x প্লাস বি 2a এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই যে এটাকে কি লিখবো বলো, এটাকে লিখবো হচ্ছে বি স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস সি এ। দেখো এখন আমি ওই পাশে রুট করে দিয়ে x কে আলাদা করতে পারি না, পারি তো, ঠিক আছে। তাহলে চলো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখি, এটা ইজ ইকুয়াল টু কি লিখবো, x প্লাস বি 2a, এখানে কি হয়, এখানে এই জিনিসটাকে আমরা লসাগু করে নিই, এটা লসাগু করলে কি হয় 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি এ, সরি সি 4ca হয়, ঠিক আছে। এটা ওখানে লিখি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ca ডিভাইডেড 4a। এখন এই যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা এই পাশে রুট করে দাও প্লাস মাইনাস, ঠিক আছে। এখন এই পাশে এই জিনিসটা ওই পাশে পার করে দাও, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পার করে দিলে মাইনাস বি ডিভাইডেড 2a প্লাস মাইনাস বি স্কোয়ার 4ca, এই যে এখানে কত ছিল, এখানে 4a স্কোয়ার ছিল, যাই হোক এটাকে আমি রুট করে দিলে 2a লিখতে পারি না, দেখো এটা আর এটা মিলছে, সো এখান থেকে আমরা লিখতে পারি 2a মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার 4ca, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের x এর মান। তাহলে এখন ব্যাপারটা কি হলো যে আমরা এইটার সমাধান ওইটা নিয়ে আসলাম, এখানে আমরা এই জিনিসটা করার কাজটাকে, এটার কাজ হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হলো যে যখন কোনো এরকম টাইপের ইকুয়েশন আসে, সেই ইকুয়েশনে যখন আমরা কি করব, যখন হচ্ছে ax স্কয়ার যদি এরকম একটা ইকুয়েশন থাকে যেটা আমরা মিডল টার্ম করে অথবা অন্য কোনো উৎপাদকে বিশ্লেষণ করে x এর মান যদি আমরা বের করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করব। ধরো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে x এর মান কত, তুমি চাইলে এটা মিডল টার্ম করতে পারো, মিডল টার্ম নাও করতে পারো, ঠিক আছে। যদি ধরো কোনো কারণে মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে আমরা ওইভাবে মান বসাতে পারি। দেখো a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -3, c এর মান হচ্ছে 1, সো আমরা যদি এখানে বসাই 2 × 2, তাহলে এখানে হবে হচ্ছে -3 প্লাস মাইনাস -3 এর উপর স্কয়ার মাইনাস 4 × 1 × 2, দ্যাট মিনস 4 3 প্লাস মাইনাস 9 4 দুগুণে 8, তার মানে এখন 1, তার মানে এখান থেকে আসে কত, এখান থেকে আসে হচ্ছে দুইটা মান আসে, প্লাস নিলে আসে হচ্ছে 1, মাইনাস নিলে আসে হচ্ছে হাফ, ঠিক আছে। এই হচ্ছে উত্তর। দেখো x এর মান আসলে দুইটা, তুমি মিডল টার্ম করে দেখো সেম উত্তর আসবে, যদি মিডল টার্ম না করো যে আমরা এই কাজটা করতে পারি। এবং এখানে আরো অনেক গল্প আছে, এই যে এই গল্পগুলো আছে এখান থেকে, তাহলে আমরা নেক্সট কিছু গল্পে যাইতে পারি। সেই গল্পটা হচ্ছে যে একটু দেখো, বোঝার চেষ্টা করো, যদি তোমাদের কাছে কোনো ফাংশন দেওয়া থাকে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু এরকম, এই ফাংশনের ডোমেইন রেঞ্জ কত। তো এই ফাংশনের ডোমেইন তো বুঝতেই পারতেছো সকল কি নাম্বার, রিয়েল নাম্বার, ঠিক আছে, কারণ x এর মান যা দিবা তাই আসবে। বাট এটার হচ্ছে ইয়ে কি, তোমার কি বলে, এটার হচ্ছে রেঞ্জটা কি, ঠিক আছে। এটা যদি আমরা রেঞ্জ বের করি, তাহলে দেখো সেম প্রসেসে আমরা কাজ করতে পারি, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c মাইনাস y ইজ ইকুয়াল টু 0 লিখলাম না। আচ্ছা এখন এই যে c মাইনাস y, এই ফাংশনে আমরা এর আগে যে সলিউশনটা করলাম, সেই সলিউশনে এই যে সিটা কি ছিল, একটা কনস্ট্যান্ট যেটার সাথে x যুক্ত নাই। তো এখানে x যুক্ত নাই কিন্তু এই দুটার সাথে, রাইট, এই দুটাকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে যে x মুক্ত পদ, ওই ফাংশনের c, যদি এই c মাইনাস y আর ওই c কিন্তু ইকুইভ্যালেন্ট, রাইট, ওকে। তাহলে আমি এই জিনিসটা কি লিখতে পারি, আমি তাহলে লিখতে পারি এটার সলিউশন হিসেবে লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4c মাইনাস y ইন্টু হচ্ছে a ডিভাইডেড 2a। তো এখন একটা জিনিস বুঝো, এই জিনিসটা আমরা যেহেতু বলছি রিয়েল ভ্যালুড ফাংশন, ফার্স্ট ক্লাসে মনে হয় বলছিলাম যে সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত করতেছি, সো এই জিনিসটা কনসিস্টেন্ট হইতে হলে ডেফিনেটলি এই জিনিসটা কিসের চেয়ে বড় হইতে হবে, 0 অথবা 0 চেয়ে বড় হইতে হবে। সো বি স্কয়ার মাইনাস 4c, এটা যদি একসাথে গুণ করে দেই 4c প্লাস 4, এখানে a ছিল, আচ্ছা a লিখছিলাম, 4c a 4ay,
ঠিক আছে, শুড বি অ্যান ইকুয়াল টু 0, শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4ay ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac, এখান থেকে তোমার হচ্ছে 4 এটার নিচে ভাগ করে দাও, ঠিক আছে। ওকে, এটা পাইলাম না, তার মানে y এর মান এই মানের চেয়ে বড় এবং ছোট হইতে হবে। 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 4a, ঠিক আছে। তো y এর মান এই মানের সমান অথবা ছোট বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে এটা তাহলে সেটা হবে হচ্ছে এই ফাংশনের সকল y এর মান, তার মানে y এর মানটা কি হবে, y এর মান হইতে পারবে হচ্ছে, আমরা যদি দেখি যে y এর মান রেঞ্জটা হবে হচ্ছে, তাহলে এই ফাংশনের রেঞ্জটা হবে হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a থেকে ইনফিনিটি, ঠিক আছে, কারণ এটার সাথে এবং এর চেয়ে বড়, বোঝা গেল। আচ্ছা, এখন কথা হলো যে কোনো কারণে এখানে যদি মাইনাস এ হয়, ঠিক আছে, এখানে যদি এ যদি মাইনাস হয় তাহলে কি করণীয়, তাহলে এ যদি মাইনাস হয়, তুমি দেখো যে এ যদি ঋণাত্মক হয়, তাহলে এই জিনিসটা যে আমরা যে এখানে ভাগ করে দিলাম, এই যে এখানে তো 4ay ছিল, 4a দ্বারা যে ভাগ করে দিলাম, তাহলে এই চিহ্নটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, এই চিহ্নটা তখন কিন্তু এরকম হয়ে যাবে, মানে অসমতার চিহ্নে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে চিহ্ন উল্টা হয়ে যায় না, তো এটা যখন হয়ে যাবে তখন বেসিক্যালি কি হবে, তখন হবে হচ্ছে y 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a। এখানে এর সামনে আমরা মাইনাস লিখি নাই কেন বলতো, কারণ আমরা বলেই দিছি হচ্ছে এ ঋণাত্মক, মানে এর মধ্যে মাইনাসটা তোমার হচ্ছে মানটা ঋণাত্মক হয়ে আসে, এখানে এভাবে না লিখে আমরা লিখি হচ্ছে এখানে বলে দিই এ গ্রেটার দেন লেস দেন 0, ঠিক আছে, মানে এ হচ্ছে ঋণাত্মক, এই জন্য এর সামনে মাইনাস দেয়নি, এর মানটাই এখানে ঋণাত্মক হবে, -2 -3, এখানে কোনো পজিটিভ মান হবে না, এই জন্য আলাদা করে আর মাইনাস লিখি নাই। ওকে, তো সেক্ষেত্রে রেঞ্জটা কি হবে, সেক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে 4ac, না সেক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে মাইনাস অসীম থেকে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a, ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এইটা হবে তখনকার রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এ ব্যাপার। এখন এই জিনিসটাকে আমরা একটু ভিন্ন অ্যাসপেক্টে দেখার চেষ্টা করি, একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি যে কি আসে রেজাল্ট। ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। আমরা লিখি এটা কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ডিভাইডেড এ এক্স প্লাস সি ডিভাইডেড এ, এটাকে লেখা যায় হচ্ছে ধরো এ এক্স স্কোয়ার, হ্যাঁ, এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এখানে এখানে কি লিখলাম, বি লিখলাম, ওকে, এটা যদি 2b লিখি, এখানে এ লিখি, এখানে এক্স লিখি, তারপরে হচ্ছে এখানে 2 লিখলাম, তাহলে আগের মতো মিলানোর জন্য, তারপরে এটাকে লিখবো হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড 2a স্কোয়ার, মানে এটার উপর যদি এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, এরপরে ঠিক সেম জিনিস আবার বাদ দিতে হবে 4a স্কোয়ার প্লাস ca, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটার সাথে এ গুণ অবস্থায় ছিল। আচ্ছা, তাহলে এটাকে এই যে এই অংশটুকু সমান কি লেখা যায়, আচ্ছা এখানে যদি আমরা একটু কাজ করি, সেটা হলো যে এটা যদি একটু গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা এটা গুণ না করি, আচ্ছা এ এক্স ডিভাইডেড এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড এ 2a এক্স প্লাস বি স্কোয়ার 4a স্কোয়ার, এরপরে এখানে যদি আবার এ গুণ করে দিই, যেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস হচ্ছে সি ডিভাইডেড এ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এখানে এ কমন নিতে একটু ভুল করছি, এটা তো কমন যাবে না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমরা এই যে এইটুকু সমান কি লিখতে পারি, এই যে এইটুকু সমান লেখা যায় হচ্ছে এক্স প্লাস বি 2a স্কোয়ার, ঠিক আগের মতো, এটা হচ্ছে আমি যদি এ ইন্ডিভিজুয়ালি গুণ করে দিই তাহলে থাকে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড 4a প্লাস হচ্ছে সি থাকে, হ্যাঁ। এখন কথা হলো, এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই জিনিসটাকে একটু সুন্দর করে যদি লেখার চেষ্টা করি, সেটা হলো কি হয়, এ এক্স প্লাস বি 2a স্কোয়ার, এরপরে এটাকে যদি আমরা একটু লসাগু করি, লসাগু করলে কি হয়, প্লাস মানে এই সিটাকে যদি সামনে রাখি
তাহলে কি হয় 4ac মাইনাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এই জিনিসটাকে তোমরা একটু করে দেখো। তাহলে এখানে আমরা এখান থেকে কিছু জিনিস বুঝতে পারতেছি, সেটা হলো যে এই জিনিসটাকে আমরা এই টোটাল জিনিসটাকে যদি বড় এক্স ধরি আর এইটাকে যদি ওয়াই ধরি, বড় ওয়াই ধরি, তার মানে আমাদের আসলে এই টোটাল জিনিসটাকে যদি একটা কনস্ট্যান্ট মান ধরি, আমরা ধরো বড় সি বলতেছি, হ্যাঁ, তাহলে আমাদের এই এক্স স্কোয়ার এই ওয়াই সমান আমরা কি লিখতে পারতেছি, ওয়াই সমান লিখতে পারতেছি ওয়াই ইজ ইকুয়াল টু এ কে বড় এ বলতেছি এক্স স্কোয়ার প্লাস সি, এই ফরম্যাটের একটা ফাংশন। ঠিক আছে, এই ফরম্যাটের, যেখানে একটা জিনিস দেখো যে এই এক্স স্কোয়ার তো আমরা কিন্তু আমরা এখানে যা যা বলতেছি এ হচ্ছে পজিটিভ, হ্যাঁ পজিটিভ, যাই হোক, তাহলে এ একটা পজিটিভ, এক্স স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু, সিও কিন্তু একটা পজিটিভ। ঠিক আছে, তার মানে এই ফাংশনটা সর্বনিম্ন ভ্যালু কি হইতে পারে, যখন এক্স এর মান হবে 0 তখনই কিন্তু এই ফাংশনটার সর্বনিম্ন ভ্যালু গেইন করতে পারে। ঠিক আছে, কারণ এক্স এর মান 0-র চেয়ে যত বাড়াবা তত কিন্তু সেটা সি এর সাথে যোগ হয়ে আরো বাড়বে। কিন্তু এখানে যদি এক্স এর মান যদি আমি একদম 0 বসাই, এর চেয়ে কিন্তু কোনো কম মান সম্ভব না, কারণ এখানে প্লাস সি আছে, রাইট? এক্স ইকুয়াল টু 0 বসাইলে ওয়াই এর মান আসে সি, এর চেয়ে নিচের মান কি সম্ভব না। তার মানে আমরা কি বলতে পারতেছি যে ওয়াই কখনোই, যখন এ ইজ গ্রেটার দেন 0, ওয়াই কখনোই সি এর চেয়ে ছোট হবে না, তার মানে এর চেয়ে বড় হবে। এখন সি এর মান কত ছিল, সি এর মান ছিল হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a। আমরা কিন্তু এখান থেকেও বলতে পারি যে এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে এই যে এইটার থেকে এটার সমান বা এর চেয়ে উপরে, রাইট? আচ্ছা, যদি a ইজ লেস দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে a ইজ যদি লেস দেন 0 হয় তখন কি হবে, যে এই মানটা হবে ঋণাত্মক একটা মান, এই মানটা হবে একটা মাইনাস মান, এই মানটা হবে একটা মাইনাস মান। ঠিক আছে, সেই ক্ষেত্রেও যদি x এর মান যদি আমি 0 বসাই, x এর মান যদি 0 বসাই, তার মানে সবচেয়ে কম নিম্ন মান হইতে পারে হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস c। ঠিক আছে, তারপরে x এর মান যাই বসাবো তার থেকে আরো বেশি নিম্ন হবে, কেন? কারণ মাইনাসের সাথে আরেকটা মাইনাস কি হচ্ছে, মাইনাস থেকে আরেকটা জিনিস মাইনাস হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যখন এর যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হবে হচ্ছে যে এরকম মাইনাস সি। দ্যাট মিনস আমি যদি মাইনাসটা এই পাশে পার করে দেই, তখন আমাদের এই জিনিসটা বেসিক্যালি তখন হবে হচ্ছে y ইজ গ্রেটার দেন 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a। তখন কি হবে, তখন হবে হচ্ছে যে এ যখন ঋণাত্মক, তখন হবে হচ্ছে যে আমাদের y এর মান সকল সর্বোচ্চ মান হবে হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a। আমরা যখন যখন 0-র চেয়ে বড় ছিল তখন কি কাহিনী ঘটছে, তখন হইছে হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, কারণ এইটাও তখন প্লাস ছিল, এটাও তখন প্লাস ছিল, তো x এর মান 0 বসাইলে আমাদের y ইজ ইকুয়াল টু c আসতো, তার মানে সর্বনিম্ন মান তখন ছিল হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এরপরে যখন x এর মান আস্তে আস্তে বাড়াচ্ছি, তখন এর সাথে সামথিং বড় হয়ে মানটা বড় হচ্ছে, রাইট? তখন তার মানে আমাদের ডোমেইন, তখন রেঞ্জটা কি ছিল, তো তখন রেঞ্জটা ছিল হচ্ছে আমাদের একটু এটা সংশোধন করার প্রয়োজন, এরকম। ঠিক আছে, এটা ছিল, তার মানে y এর c এর সমান অথবা তার চেয়ে অনেক বড়, এটা কিন্তু বড় c, দ্যাট মিন্স এইটার সমান বা তার চেয়ে বড় রেঞ্জের মান। যখন a ঋণাত্মক কি হলো, a ঋণাত্মক হলো যে x এর মান 0 বসালে y ইজ ইকুয়াল টু মাইনাস c আসতেছে, মানে কি তখন সর্বোচ্চ মানই ছিল এইটা। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু মাইনাস c। যখন x এর মান আমি সামথিং দেব, তখন ধরো কথার কথা c এর মান হচ্ছে -2, হ্যাঁ, যখন a হচ্ছে ঋণাত্মক, এখন আমি যদি x এর মান যদি এখানে 1 ইনপুট করি, তাহলে -2 থেকে আরেকটা জিনিস মাইনাস হবে, তার মানে ধরো মাইনাস হয়েছে -4। ঠিক আছে, তার মানে ওই গ্রাফটা বেসিক্যালি তখন হবে হচ্ছে যে এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, এই মানটাই হচ্ছে সর্বোচ্চ একটা মান যখন a হচ্ছে ঋণাত্মক, তারপরে হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, যখন a হচ্ছে ঋণাত্মক, যদি a পজিটিভ হয় তখন গ্রাফটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম হবে, তার মানে এই মানটা হচ্ছে সর্বনিম্ন মান, এর পরের মানগুলো উপর দিকে বাড়বে। ঠিক আছে, এই যে a গ্রেটার দেন 0 হলে আমাদের y c এর চেয়ে সমান বা বড় হইতে পারবে, তো এটাই হচ্ছে সেই c এর ভ্যালুটুকু, এইটুকু। এর পরে হচ্ছে আস্তে আস্তে এর মানটা বাড়তেছে, আর যখন ঋণাত্মক হবে তখন এইটাই হচ্ছে সেই c এর ভ্যালু, তার থেকে আস্তে আস্তে কমতেছে, কারণ মাইনাস থেকে একটা জিনিস আরো বেশি মাইনাস হচ্ছে। ঠিক আছে, তখন কি হবে, তখন ওর রেঞ্জ হবে হচ্ছে এরকম, মানে তখন রেঞ্জ হবে হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার 4a থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল মান। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা হচ্ছে কার্ভ দেখাবো, সমস্যা নাই, কিন্তু তার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমরা
তোমাদের মনে আছে কিনা জানি না, y ইজ ইকুয়াল এরকম গ্রাফ আঁকাইছি যে x স্কয়ার 6x প্লাস 3 কথার কথা এরকম টাইপের গ্রাফের কিন্তু আমরা সমীকরণ আঁকাইছি, তোমাদের মনে আছে কিনা? এটাকে আমরা হচ্ছে যে x প্লাস সামথিং এর উপর স্কয়ার দিয়ে প্লাস সামথিং এরকম একটা ইয়ে করে ফাংশন আকপিস করে উঠানামা করে আমরা গ্রাফ আঁকাইছি। কিন্তু যদি x এর সাথে a গুণ থাকে তখন চাইলে আমরা এই কাজটা করতে পারি, আবার চাইলে এই কাজটাও করতে পারি। ঠিক আছে, এই কাজটা কিভাবে করব? আমরা এই যে পুরো ফাংশনটাকে আমরা হচ্ছে এই যে এই ফরম্যাটে লিখব, এই ফরম্যাটে লিখলাম, রাইট? এই ফরম্যাটে লিখলাম। লেখার পরে আমাদের কি সমস্যা, কি কাহিনী দাঁড়াচ্ছে? কাহিনী হলো যে আমরা যে গ্রাফটা আঁকাবো, তুমি দেখো যে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমরা y ইজ ইকুয়াল টু নর্মাল এ এক্স স্কোয়ারের গ্রাফটা কিরকম দেখছিলাম? এরকম দেখছিলাম, হচ্ছে যে এরকম দেখছিলাম না? এই যে এরকম দেখছিলাম না? এরকম দেখছিলাম তো, রাইট? তো তখন কি দেখছিলাম যে এই কার্ভটা যদি এরকম হয়, x প্লাস 2 হয়, 2 হোল স্কয়ার হয়, তখন কিন্তু কার্ভটা ছিল হচ্ছে এই যে এরকম, এই যে 1 2 এরকম ছিল। তখন আমাদের সিমেট্রিক লাইন ছিল এইটা না? x ইজ ইকুয়াল টু -2 তে আমাদের সিমেট্রিক লাইন ছিল, আর এই ক্ষেত্রে এই যে এটা সিমেট্রিক লাইন ছিল না? তো এখন আমাদের ইকুয়েশন যেহেতু এইটাকে আমি এইভাবে রূপান্তর করে নিছি, ঠিক আছে, যেহেতু এখানে a b c দেওয়া আছে, আমরা চাইলে এভাবে করে নিতে পারতেছি। সেই ক্ষেত্রে আমাদের সিমেট্রিক লাইন কিন্তু x ইজ ইকুয়াল টু -b ডিভাইডেড 2a। ঠিক আছে, তাহলে আমরা করব কি তখন? কার্ভে x ইজ ইকুয়াল টু -b ডিভাইডেড 2a পয়েন্টটা বের করব, সেখানে এরকম একটা সিমেট্রিক লাইন দাগাবো সেই বরাবর, এবং তারপর হচ্ছে 4ac - b স্কয়ার ডিভাইডেড 4a, এটার যে মানটা আসবে সেই মানটুকু কি হবে? এইটা যেহেতু তোমার কি আছে, ধরো এর সাথে ধরো 3, কথার কথা 3 থাকলে কি হইতো? 3 থাকলে ফাংশনটা নিচের দিকে যাইতো না উপর দিকে যাইতো? ওঠানামা করতো না? যে ঠিক সেই ফরম্যাটে কিন্তু ওটা আছে যে এখানে x স্কয়ার প্লাস হচ্ছে সামথিং, সেই অনুযায়ী এই ফাংশনটা উঠবে অথবা নামবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো a গুণ আছে, আমরা তো এখানে তো a গুণ শিখাই নাই, সরি a গুণ শিখাই না। তোমাদের মনে আছে কিনা সাইন ফাংশনের ক্ষেত্রে আমরা যখন বাইরে a sin x বা 2 sin x এরকম যখন করছি, তখন ফাংশনটা কি হইতো? তখন উপর দিক বরাবর সংকুচিত অথবা সম্প্রসারিত হইতো। ঠিক আছে, এটা তোমাদের মনে আছে কিনা? সে এই ক্ষেত্রেও এসে কিছুটা সংকুচিত, এর মান অনুযায়ী কিছুটা সংকুচিত অথবা সম্প্রসারিত হবে। সো কিন্তু এই ফাংশনে সাইন ফাংশন যেহেতু রিপিটেড একটা ফাংশন, রিপিটেড মানে কি? এই যে এরকম করতেছে, এই জন্য ওখানে ইফেক্টটা ভালোভাবে বোঝা যায়। কিন্তু এই টাইপের ফাংশনগুলো হচ্ছে একেবারে এরকম ফাংশন, তো তুমি হচ্ছে কতটুকু সংকোচন হয়েছে, সম্প্রসারণ হয়েছে, এটা গ্রাফ দেখে অত সহজে বোঝা যায় না। তো আমি যেটা বললাম, চলো আমরা ওই মেথডে আমরা একটা ইকুয়েশন সলভ করে দেখি। চলো, ওকে, ধরো তোমাদেরকে একটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 6x মাইনাস হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা ফাংশনটাকে ওইভাবে লিখে নিই। দেখো এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে c এর মান, রাইট? তাহলে আমি যদি ওইভাবে লিখতে চাই তাহলে আমি কি লিখবো? ধরো ওইভাবে লিখতে চাইলে আমরা লিখবো হচ্ছে y ইকুয়ালস টু, দেখো বড় হাতের y লিখছি, এরপর লিখবো হচ্ছে a এর মান কত? a এর মান 2x প্লাস b ডিভাইডেড 2a, b এর মান কত ছিল? 6, 2a কত? 2 ইন্টু 2, ঠিক আছে, তাহলে 4 স্কয়ার প্লাস এটার মান কত? এখানে 4ac, 4 ইন্টু a ইন্টু c, 4 ইন্টু a মানে 2 ইন্টু -3, 4 2 -3, ঠিক আছে, মাইনাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার কত? b স্কয়ার হচ্ছে 6 এর উপর স্কয়ার, ঠিক আছে। এখন ডিভাইডেড কত? 4a কত? 4a হচ্ছে 4 গুণ হচ্ছে 2, এটার মান কত আসে বলো? এটার মান আসে হচ্ছে 4 দুগুণে 8, এখানে কত? 4 দুগুণে 8, 3 8 24, ঠিক আছে, এখানে কত? 4 দুগুণে 8, 3 8 24, -24, ঠিক আছে, আর এখানে কত? -36, আর এখানে নিচে হচ্ছে 8, তাহলে এটার মান কত? এটার মান কত? এটার মান হচ্ছে 8, এটা আসে হচ্ছে 60, -60। তার মানে আমরা এই ফরম্যাটে লিখে এই যে এই ফাংশনটাকে ওই ফরম্যাটে লিখে আমরা বেসিক পাইলাম কি? y ইকুয়ালস টু 2x 6 ডিভাইডেড 4 হোল স্কয়ার মাইনাস 60 ডিভাইডেড 8, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা গ্রাফ আঁকাতে চাই, কিভাবে আঁকাবো দেখো? এখন এটাকে যদি আমরা গ্রাফ আঁকাতে চাই, দেখো এখন x এর সাথে কি আছে? x প্লাস
6/4 তাই আছে না, তাই তো আছে। তাহলে আমরা জানি যে সিমেট্রিক লাইনটা হবে x = -6/4। তাহলে -6/4 এর মান কত? -6/4 এর মান হচ্ছে 1.5। হ্যাঁ 1.5। তাহলে হচ্ছে 1 2, এই যে এটা যদি 2 হয় তার মানে 1 আর 2 এর মাঝখানে, এটা যদি 2 হয় -2, এটা যদি -1 হয়, এই যে এখানে 1.5, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক লাইনের পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক লাইনের পয়েন্ট। ওকে, এরপরে এর সাথে কি হচ্ছে -60/8, -60/8 এর মান কত? তো -15/2, এটাকে আমি লিখতে পারি -7.5। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের সিমেট্রিক লাইন কত? সিমেট্রিক লাইন হচ্ছে এটা কত বের করছিলাম, এটা হচ্ছে -1.25 না 1.5, সরি 1.5। তাহলে 1 2 এর মাঝখানে এটা হচ্ছে সিমেট্রিক লাইনের পয়েন্ট। আর হচ্ছে কত 7, 1 2 3 4 5 6 7 7 8, এখানে এটা হচ্ছে -7.5 এর পয়েন্ট। তার মানে আমাদের কার্ভটা হবে হচ্ছে এখানে আমাদের হচ্ছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানটা এখানে হোল্ড করবে, এবং আমাদের এই এক্সিস বরাবর হচ্ছে কি করবে, সিমেট্রিক লাইন, এই এক্সিস বরাবর সিমেট্রিক লাইন থাকবে, যার রিফ্লেকশন এই পাশে এবং এই পাশে হবে। এখন কথা হলো কার্ভটা কি এরকম হবে না এরকম হবে? কথা হচ্ছে এ এর মান পজিটিভ না, আমি কি বলছি, এ এর মান যদি পজিটিভ হয় তাহলে কার্ভটা সর্বনিম্ন মানটাই হচ্ছে তোমার হচ্ছে যে ওই এই মানটা হচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আর যদি এটা ঋণাত্মক হয় তখন কিন্তু কার্ভটা হয়েছে এরকম, তখন হচ্ছে সর্বোচ্চ মানটাই হচ্ছে যে এই যে এক্সটেনশন যে মানটা থাকে এই মানটা। তো এ যেহেতু এখানে ধনাত্মক, তার মানে তোমার কার্ভটা হবে বেসিক্যালি এই তো এরকম, এরকম একটা কার্ভ হবে। ঠিক আছে, এই পয়েন্টটা কত? এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -1.5, -7.5। ঠিক আছে, আমরা চলো একটু ডেসমসে দেখি আমাদের লেখালেখি ঠিক আছে কিনা। 2x² + 6x মাইনাস হচ্ছে 3। দেখো তোমরা জোরে সোরে আলহামদুলিল্লাহ বলো, কারণ পয়েন্টটা ঠিক আছে। হ্যাঁ দেখো এটা -6, এটা -8, আর এই যে এই পয়েন্টটা হচ্ছে 7 পয়েন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে -7 পয়েন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে -7.5 পয়েন্ট। আবার এটা দেখো, এটা হচ্ছে 2, আমাদের 1.5 লাগতো, এটা হচ্ছে 1, তার মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে -1.5 পয়েন্ট। তার মানে এই যে এই রেখাটা হচ্ছে আমাদের সিমেট্রিক লাইন, এবং এটা হচ্ছে সর্বনিম্ন লাইন, এরপরে আর y নাই, এরপরে যা আছে সব y আছে। তোমরা তো মেইন কথা হচ্ছে যে এই ফরম্যাটে কোনো ইকুয়েশন থাকলে এভাবে সলভ করতে পারো। আর যদি কোনো ফরম্যাটে যদি এরকম থাকে শুধু x² + 3x + c 5 এরকম থাকে, সেক্ষেত্রে আমি এর আগে যেটা শেখাইছি সেভাবেও করতে পারো। এখন কথা হলো যদি কোনো কারণে 2 থাকে, 2 থেকে তুমি করতে যাচ্ছ কি, এটাকে এইভাবে লিখতে যাচ্ছ 2x² - 3x + 5, এটাকে মাতব্বরি করে কি করলা যে x² / 3x 5/2, আর ধরে নিছো এটা = 0, তাই ওকে ওই পাশে পার করে দিয়ে এটা 0 লিখছো, তখন কিন্তু হালকা করে অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা, আমরা এই টাইপের প্রবলেমগুলোর মানে ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ বের করা এবং হচ্ছে সে সংশ্লিষ্ট গ্রাফ আঁকানো নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা দুই ধরনের প্রবলেম এখান থেকে দুই ধরনের ইকুয়েশন দেখানো যায়। একটা হচ্ছে যেখানে a এর মান হচ্ছে 0, যেমন ধরো x² - 5x + 2, আর একটা ধরো হচ্ছে a এর কোনো একটা 1 এর চেয়ে বেশি, সরি a এর মান 1, আচ্ছা a এর কোনো একটা মান আছে, ধরো 2x² - 5x + 3। আমি এর গ্রাফ আঁকানোটা দেখাইছিলাম সম্ভবত ক্লাস 2-এ, আর এইটা তো আমরা দেখাইলাম হচ্ছে ক্লাস 3-তে। ঠিক আছে, এখন দুইটার ক্ষেত্রে এখানে এইটার ক্ষেত্রে আমরা যে প্রসেসটা অবলম্বন করছি এটার ক্ষেত্রেও সেটা করা যায়, সমস্যা নাই। কিন্তু আমি যে জিনিসটা তোমাদের নোটিস করতে বলতেছি সেটা হলো যে ধরো এইটা হচ্ছে একটু শুদ্ধ করে লিখি, ধরো এটা লেখা আছে 10x প্লাস হচ্ছে এটা লেখা আছে হচ্ছে 4। হ্যাঁ, এখন অনেকে এই কাজটা করতে পারে কি যে এটা = 0 ধরে তারপরে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলে হয় -5x + 2 = 0। এরপর এই কার্ভটাকে এই যে এই ফরম্যাটে আমি যেভাবে সলভ করছিলাম, হ্যাঁ ওইভাবে গ্রাফ আঁকাতে যাবে। কিন্তু এখানে কিন্তু সমস্যা আছে, তুমি এই জিনিসটাকে 0 ধরতে কখন পারবা না, এর একটা ব্যাপার স্যাপার আছে। ইচ্ছা করলে তুমি 0 ধরতে পারবা না, ঠিক আছে? 0 ধরলে তুমি তো 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কিছুটা তফাৎ আছে। সো এই ফরম্যাটে যদি থাকে, যে পদ্ধতি ফলো করতে বলছি সেই পদ্ধতিতেই তুমি ওটা সলভ করবা। এটা যেটা আছে এটার জন্য যে পদ্ধতি বলছি সেটাতেই সলভ করবা।
যদি এটাকে এই পদ্ধতিতে সলভ করতে চাও তাহলে কখনোই 2 দ্বারা পুরোটা ভাগ করে দিবে না, এইটাকে ঠিক এইভাবেই রাখবা, এই ফরম্যাটেই রেখেই কাজ করবা। কেমন আমি বলি, যেমন এখানে 2x² আছে, রাইট? এটাকে এইভাবে রূপান্তর করবা না, রাদার যে জিনিসটা করবা, যেমন এইটাকে যদি আমি চাইলে এইভাবে লিখতে পারি, তারপর লেখা যাচ্ছে 2 × √2x, এর সাথে কিন্তু 10 ছিল, তাই না? আচ্ছা 10 যেহেতু ছিল তার মানে আমি পরে লাস্টেরটাকে লিখবো √10 এর উপর স্কয়ার, এরপর হচ্ছে +4। এখন √10 এর উপর স্কয়ার করলে 10 আসে, সেটাকে আমার মাইনাস করতে হবে, রাইট? এইটা, তাহলে এইটাকে যখন আমি লিখবো তখন কি হবে, এটা হবে √2x - √10 এর উপর স্কয়ার, তারপরে এই দুটো হিসাব করলে হচ্ছে -6। এই যে এই ফরম্যাটে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে y, এইভাবে করতে হবে যদি এটার মতো প্যাটার্ন ফলো করতে চাই। দেখো এবার কিন্তু আমি এটার ক্ষেত্রে যেটা দেখাইছিলাম, এটার ক্ষেত্রে অনেকটা এরকম আসছিল, x সামথিং স্কয়ার মাইনাস বা প্লাস কিছু একটা, এখানে সামথিং কিছু একটা, হ্যাঁ এরকম ছিল, x এর সাথে কিন্তু কিছু গুণ ছিল না। আবার এইটার একটু ক্লাস 3 তে আমরা যেটা দেখাইছিলাম সেটা কিরকম করছিলাম, সেটা রাখছিলাম হচ্ছে এই ফরম্যাটের জিনিস, a x প্লাস সামথিং এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। দেখো এখানে x এর সাথে কিছু গুণও ছিল না, কিন্তু এখানে কিন্তু আমি আবার এমন পদ্ধতিতে নিয়ে আসলাম যে x এর সাথে কিছু গুণ অবস্থায় আছে। সো মোদ্দা কথা হচ্ছে, যদি এরকম ইকুয়েশন থাকে আইদার তুমি এই ফরম্যাটে লিখবা যেখানে x এর সাথে কোনো কিছু গুণ অবস্থায় ছিল না, যেটা আমরা দেখাইছি ক্লাস 3 তে, অথবা এইভাবে রাখতে পারো x এর সাথে √2 গুণ আকারে আছে, যদি এটা একটু জটিল। কিন্তু এইটাকে কোনোভাবেই 2 দিয়ে ভাগ করে x মুক্ত করে এই পদ্ধতিতে যাবে না, গ্রাফ ভুল আসবে কিন্তু, ঠিক আছে? আর যদি x এর সাথে সহগ 1 গুণ থাকে তাহলে ডিরেক্ট এই যে এইটার জন্য যে আমি প্রসেসটা দেখাইছিলাম সেই প্রসেসটাই ফলো করবা, সেক্ষেত্রেও কিন্তু x এর সাথে কোনো কিছু গুণ অবস্থায় নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা একটা ব্যাপার দেখি, সেটা হলো যে গ্রাফ থেকে সমীকরণের সমাধান, ঠিক আছে? এখন বলো যে কোন একটা ইকুয়েশনের মূল বা সমাধান বলতে আমরা কি বুঝি? ধরো এই যে একটু আগে যে আমি বললাম যে আমি চাইলে ইজ ইকুয়াল টু 0 ধরতে পারবো না। আচ্ছা ইজ ইকুয়াল টু 0 কখন ধরবো? ধরো এটা একটা ফাংশন, ধরো 2x² - 5x প্লাস ওই যে 4, ওই ইকুয়েশনটা লিখি। এই ইকুয়েশনের সমাধান কোথায়? আমরা যদি সমাধান বের করতে চাই, দ্যাট মিনস হচ্ছে x এর কোন কোন মানের জন্য এইটা হচ্ছে 0। সমাধান বলতে বোঝাচ্ছে, দেখো এই যে আমরা এটা ইজ ইকুয়াল টু 0 ধরি না, তার মানে হচ্ছে এইটাকে তো আমরা আবার f(x) ধরছিলাম, রাইট? যেটাকে আমরা বলতেছি y, তার মানে y ইজ ইকুয়াল টু যেহেতু 0 ধরতেছি, মানে গ্রাফে y এর পজিশন 0 কোথায় কোথায়? এই রেখার উপরে y এর পজিশন 0 না, এই যে x এর রেখার উপরে যে এই এখানে 0, তার মানে যেখানে যেখানে এই কার্ভটা, মানে এটার যে রেখাটা বক্ররেখা বা সরলরেখা, এটা তো বক্ররেখা হবে, এই x এক্সিস কে যেখানে যেখানে ছেদ করছে সেখানে সেখানে y এর মান 0 না, তারপর সেখানে যেখানে যেখানে ছেদ করছে সেখানকার y এর মান 0, তার মানে ওখানকার x এর পজিশনটাই হচ্ছে সমাধান বা মূল, ঠিক আছে? যেহেতু আমরা এটি ইকুয়াল টু 0 ধরি, রাইট? সো তাহলে এটাকে আমরা সমাধান বলতেছি। এখন কথা হলো যে তুমি কিছু কিছু কার্ভ পাবা, যেমন ধরো হচ্ছে x প্লাস x² প্লাস হচ্ছে 2, ঠিক আছে? এরকম যদি কোনো ইকুয়েশন দেখো y ইজ ইকুয়াল টু x² প্লাস হচ্ছে 2, এরকম ইকুয়েশন দেখলে তুমি দেখবা যে এটার কার্ভ হবে হচ্ছে এরকম, ঠিক আছে? 1 2, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, হ্যাঁ? এখন এই যে এখানে দেখো এই এক্সিসটা কিন্তু x এক্সিসকে কোথাও ছেদ করে নাই, x এক্সিস কোথাও ছেদ করে নাই মানে কি? তার মানে y ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের জন্য সম্ভব না। কেন সম্ভব না? তুমি একটু সিম্পলি দেখো যে y যদি আমরা ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে x² - 2, এখন x প্লাস মাইনাস এরকম, রাইট? তো এরকম যদি হয় ঋণাত্মক সংখ্যার তোমার বর্গমূল চলে আসতেছে না, দ্যাট মিনস বোঝা যাচ্ছে x এর কোনো বাস্তব মান নাই, ঠিক আছে? তো এখানে কি হলো, তার মানে এই জিনিসটা x এর কোথাও ছেদ করে নাই, তার মানে এই ইকুয়েশনের কোনো বাস্তব সমাধানই নাই, আছে জটিল সমাধান, এটা আমরা জটিল সংখ্যা পড়ার সময় হয়তো পড়বো। তার মানে এইটা যেহেতু মানে x অক্ষকে কোথাও ছেদ করে নাই, তার মানে এই ইকুয়েশনের বাস্তব কোনো সমাধান নাই, ঠিক আছে? তো এখন একটা ব্যাপার দেখো যে
তার মানে আমরা সমাধান বলতে কি শিখলাম? সমাধান বলতে শিখলাম যে y is equal to 0, দ্যাট মিন্স x এক্সিসে যেখানে যেখানে ছেদ করছে ওগুলার x এর মানই হচ্ছে সেই সমীকরণের সমাধান। আচ্ছা একটা ব্যাপার দেখো, ধরো এটা একটা কার্ভ, একটা কার্ভে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এর কার্ভেরটা হচ্ছে যে এরকম, যে এই পজিশনে হচ্ছে a, এই পজিশন হচ্ছে b। একটা জিনিস বোঝো, এই এটা কোনো ফাংশনে বসলে ডেফিনেটলি তার y এর মান পজিটিভ আসবে না, কারণ হচ্ছে যে yটা হচ্ছে এই পাশে, এটা y এর পজিটিভ দিক y প্লাস, আর এই b এর মানটা আসলে ডেফিনেটলি এখানে মাইনাস y, এখানে একটা মাইনাস ভ্যালু আসবে না, মাইনাস ভ্যালু আসবে না, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো যে এইখান থেকে ফাংশনটা কিন্তু এই পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াস, রাইট? কোনো ছেদ নাই। সো এই ফাংশনটা যদি কোনো ছেদ নাই এবং কোনো ফাংশনে ধরো a মান বসায় প্লাস আছে এবং আরেকটা b মান বসায় যদি ঋণাত্মক আসে, তার মানে ডেফিনেটলি এই কার্ভটা হচ্ছে x এক্সিসকে কোথাও না কোথাও ছেদ করছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু এটাই আসে। তার মানে কোনো একটা ইকুয়েশনের যতগুলো ডোমেন আছে, এই ডোমেনের মধ্যে কোনো একটা মান বসালে পজিটিভ আসে, আরেকটা মান বসালে যদি ঋণাত্মক আসে, তার মানে ওই দুইটা মানের মধ্যবর্তী যে কোনো এক্স পয়েন্ট, এই যে a এবং এই b, এই দুটার মধ্যবর্তী যে কোনো এক্স পয়েন্টটা হচ্ছে y is equal to 0, এক্স পয়েন্টটা হচ্ছে এটা ছেদ করছে, ঠিক আছে? ওটাই কিন্তু এই কার্ভের একটা সমাধান। এখান থেকে আমরা চলে আসতে পারি। আচ্ছা হোয়াট ইফ যদি এই বিতেও আরেকটা কার্ভ দেখো, কার্ভটা হচ্ছে এরকম এরকম, ঠিক আছে? এটা হচ্ছে a, এটা হচ্ছে b, রাইট? এখন আরেকটা কার্ভ ধরো হচ্ছে, আরেকটা কার্ভ হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে যদি f অফ a বসাই এই কার্ভের জন্য এবং এই কার্ভের জন্য উভয় ক্ষেত্রে প্লাস আসবে, আবার f অফ b বসাই এই কার্ভের জন্য এই কার্ভের জন্য উভয় ক্ষেত্রে প্লাস আসবে। এখানে কিন্তু আমি ডিসিশন দিতে পারতেছি না যে আদৌ এই f অফ a পজিটিভ এবং f অফ b পজিটিভ আসছে, আদৌ তোমার হচ্ছে এই কার্ভটা x অক্ষকে ছেদ করছে কি করে নাই, কারণ দুটোই পসিবল, এই লাল রেখাটাও পসিবল, হলুদ রেখাটাও পসিবল। তার মানে একইভাবে দুটোই যদি ঋণাত্মক আসে সেম কথা, কিন্তু আমরা কিন্তু ডিসিশন দিতে পারি না। বাট ইন কেস যদি এরকম আসে তাহলে কিন্তু আমরা ডিসিশন দিতে পারি। রাদার বরং এখানে আরেকটা ব্যাপার হলো যে এই ক্ষেত্রে প্লাস এবং মাইনাস আসলে কার্ভটা এরকম হইতে পারে, কিরকম হইতে পারে, এই তো এরকম হইতে পারে। তার মানে এখানে ধরো প্লাস আসছে, এটা কিন্তু মাইনাস আসবে, সেক্ষেত্রে এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, অর্থাৎ তিনবার ছেদ করছে। তার মানে দুইটা মান দিয়ে একটা যদি প্লাস একটা মাইনাস আসে, তাহলে কমপক্ষে একবার তো ছেদ করবেই, এর চেয়ে বেশিও ছেদ করতে পারে, এবং সেটা অবশ্যই বিজোড় সংখ্যক হইতে হবে। কারণ যদি দুইবার ছেদ করলে তাহলে তো আমার এই অংশটুকু, এই পাশের অংশটুকু বাদ দেওয়া লাগতেছে, তার মানে এখানেই শেষ হয়ে যাবে। তো তার মানে তো তখন তো প্লাস আসবে, রাইট? যেহেতু প্লাস এবং মাইনাস আসে, তার মানে এই মাইনাসে, সরি এটা মাইনাস, এই মাইনাসে ব্যাক করার জন্য অ্যাটলিস্ট বিজোড় সংখ্যক ভাগ ছেদ করতেই হবে। বোঝা গেল কিনা? তো এটা হচ্ছে গ্রাফ। এখান থেকে কিন্তু আমরা অনেক সময় আন্দাজ করতে পারি যে ধরো হচ্ছে তোমাকে একটা ফাংশন এরকম করে ডিফাইন করে দিছে, ডিফাইন করে দিয়ে ধরো কিছু একটা ফাংশন, ধরো x² - 2x এরকম কিছু একটা ফাংশন দিয়ে বলছে হচ্ছে নির্দিষ্ট লিমিট দিছে যে 2 থেকে 5, ঠিক আছে? 2 থেকে 5, আচ্ছা 2 না, ধরো 1 থেকে 5, 1 থেকে 5 বসাও, ডোমেনটা কথার কথা 1 থেকে 5, তাহলে 1 এখানে বসালে কি হয়, এটার মান একটা ঋণাত্মক মান আসে না? আচ্ছা যদি 5 বসাও তাহলে কিন্তু একটা পজিটিভ মান আসে, রাইট? তখন তুমি বলতে পারবা 1 থেকে 5 এর মধ্যে ডেফিনেটলি এই ফাংশনের একটা সলিউশন আসে যেটা হচ্ছে x কে ছেদ করছে, ঠিক আছে? আবার যদি না আসে তাহলে কিন্তু বলতে পারবো না। যাই হোক, তো এটা গেল হচ্ছে আমাদের ফাংশনের গ্রাফ সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা আর কিছু একটা স্পেশাল টাইপের ফাংশন দেখি, যেটা ধরো হচ্ছে এরকম ax³ + bx² + cx + d, এই টাইপের ফাংশনের কার্ভ কিরকম হবে, রাইট? এখন দেখো এর স্বাভাবিক যে x এর ঘাত যেহেতু 3, তার মানে x এর 3টা মান আসবে, x1 x2 x3, 3টা মানের জন্য হচ্ছে এই সমীকরণটা সিদ্ধ, রাইট? সো আমি যদি কার্ভটা আঁকাই সেটা হলো যেমন এখানে আরেকটা ব্যাপার দেখো যে x যদি আমি এখানে -ইনফিনিটি বসাই, তাহলে কিন্তু এই পুরা y এর মান -ইনফিনিটি হবে, তাই না? -ইনফিনিটি হবে। যদি x যদি +ইনফিনিটি বসাই তাহলে এই y এর মান কিন্তু +ইনফিনিটি হবে।
তুমি দেখো যে এখানে এক্স মাইনাস ইনফিনিটি বসালে বিশাল বড় একটা মাইনাস মান, এটা যদিও পজিটিভ হবে বাট এটাও মাইনাস হয়ে যাবে, কিন্তু দুইটা মাইনাস, আর পজিটিভ বসাইলে সবগুলোই পজিটিভ। সো বেসিক্যালি ফাংশনটা হবে হচ্ছে, তার মানে এক্স, এটা তো এক্স তো মাইনাস ইনফিনিটির দিক হচ্ছে এইটা, মাইনাস ইনফিনিটির দিক, রাইট, সরি, আর এটা হচ্ছে প্লাস ইনফিনিটির দিক, এক্স এর প্লাস ইনফিনিটির দিক। তো মাইনাস ইনফিনিটি বসালে যদি মাইনাস ইনফিনিটি হয়, তার মানে ফাংশনটা অনেক নিচ থেকে শুরু হবে, যত এক্স বাড়বে তত ওয়াই নিচের দিকে বাড়বে, তো ধরো এরকম করে আসবে, রাইট। আবার এই ক্ষেত্রেও কি হবে, ফাংশনটা এই দিকে বেড়ে যাবে। মিন হোয়াইল কি কাজ হবে, মিন হোয়াইল হচ্ছে এক্স ও এক্স টু এক্স থ্রি তিনটা পয়েন্টে এই কার্ভটা হচ্ছে একে ছেদ করবে। ধরে নাও একটা এক্স এখানে এক্স ওয়ান, একটা হচ্ছে এখানে এক্স টু, এখানে এখানে হচ্ছে এক্স থ্রি, তার মানে কি হবে, এরকম হয়ে এরকম হয়ে এরকম করে চলে যাবে, বোঝা গেল। এখন কথা হলো যে আমরা এই ইকুয়েশন থেকে তো এক্স ওয়ান এক্স টু নির্ণয় করতে পারবো। চলো আমরা একটা উদাহরণ দেখি, গ্রাফ আঁকায় দেখি। প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স, এই ইকুয়েশনটাকে তোমরা সরল করলে দেখবা যে অনেকটা এরকম আসবে, এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এটা আসবে। তার মানে এক্স এর একটা সমাধান হচ্ছে টু, এক্স এর একটা সমাধান মাইনাস ওয়ান, এক্স এর একটা সমাধান হচ্ছে মাইনাস থ্রি, ঠিক আছে। তো এটার যদি আমরা গ্রাফ আঁকাই তাহলে কি হয় দেখো, এটার যদি গ্রাফ আঁকাই, এটা হচ্ছে মাইনাস ওয়ান বিন্দু, এটা হচ্ছে মাইনাস থ্রি বিন্দু, এটা হচ্ছে টু বিন্দু, তার মানে গ্রাফটা হবে হচ্ছে যে এরকম, আরে হ্যাঁ এরকম একটা বিন্দু হবে। তো এখন তুমি বলতে পারো যে ভাই এই যে এই পোরশনটা কখন ঘুরে আসতেছে, মানে এই দিক থেকে এই দিকে ব্যাক করতেছে কখন, ওটা কি, ওটা কত দূর নির্ণয় করবো, কারণ আমি তো চাইলে এটা এভাবে লিখতে পারতাম, রাইট। সো আচ্ছা, এটার একটা বুদ্ধি হচ্ছে যে এটার পজিশন কত মাইনাস থ্রি, এটার পজিশন কত মাইনাস ওয়ান না, তো এই দুটার মধ্য পয়েন্টটা কত, এই যে এটা না মাইনাস টু না, তো এই মাইনাস টুটা হচ্ছে এই ইকুয়েশনে বসাবা, ওয়াইয়ের যে মানটা আসবে সেটাই হচ্ছে এখানকার ওয়াইয়ের স্থানাঙ্ক। একইভাবে এটা কত মাইনাস ওয়ান, এটা হচ্ছে টু, এই দুটোর মধ্য পয়েন্ট কত, এই যে ঠিক এখানে না 0.5 না 0.5, তো এই 0.5-এ ওখানে বসাবা, তাহলে ওয়াইয়ের যে মান আসবে সেটাই হচ্ছে এই এখানকার মান। তবে কোনো কোনো সময় তোমাদের এই প্রসেসটা নাও হইতে পারে, যে হচ্ছে দুইটার মধ্যবর্তী পয়েন্টকে দুই দ্বারা ভাগ করে যেটা আসবে ওটা ওয়াই বসায় দেবো, হ্যাঁ, ওইটা নাও হইতে পারে, কারণ কিছু কিছু সমীকরণ অনেক সময় দেখবো হচ্ছে যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে। দেখো যে এই পয়েন্ট আর যে এই পয়েন্ট, এই মধ্যবর্তীতে কিন্তু এই যে এইটা এখানে কিন্তু এরকম হয় নাই, ঠিক আছে, আরও এই দিক থেকে ঘোরা শুরু করছে। সো সেক্ষেত্রে ক্যালকুলাস লাগবে আর কি, হ্যাঁ ক্যালকুলাস লাগবে, বাট ইন জেনারেল এইভাবে সলিউশন করতে পারো। চলো আমরা দেখি কার্ভটা ঠিক আছে কিনা। দেখো কার্ভটা কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে মাইনাস থ্রিতে একটা হচ্ছে সেট করছে, মাইনাস ওয়ানে একটা, ঠিক এই মধ্য মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ানের মধ্যবিন্দু কোনটা বলো, মাইনাস টু না, ঠিক আছে। মাইনাস টুতে কিন্তু এটা আসলে ব্যাক করা শুরু করে না, একটু পিছন দিক থেকে ব্যাক করা শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাইনাস ওয়ান এবং প্লাস টু, এদের মধ্যবিন্দু কত, এদের মধ্যবিন্দু হচ্ছে এইটা। দেখো এই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে শুরু করে নাই, এই যে এখান থেকে শুরু করছে। বাই দ্য ওয়ে তোমরা এটা আনুপাতিক চিত্র আঁকালেও আশা করি সমস্যা হবে না, হ্যাঁ ঠিক আছে। তবে এক্স্যাক্টলি এই পয়েন্টে বের করার জন্য তোমাদের হচ্ছে ক্যালকুলাস লাগবে, ঠিক আছে, এই ক্যালকুলাস লাগবে, আমরা হয়তো ওখানে যে শিখবো। যাই হোক, এরপরে আমরা যে গ্রাফ থেকে সমীকরণের সমাধান শিখলাম, আর একটা কিছু আমরা দেখি, সেটা হলো যে পিরিয়ডিসিটি রিলেটেড আমাদের কিছু প্রবলেম বাকি ছিল। সেটা হলো যে ধরো আমরা তো বলছি যে সাইন এক্স কজ এক্স সেক এক্স কসেক এক্স এই সবগুলোর পিরিয়ড হচ্ছে 2π, ঠিক আছে। আচ্ছা, যদি এই জিনিসগুলো আমরা এভাবে লিখি যে ধরো সাইন বিএক্স অথবা সেক বিএক্স অথবা কস বা কসেক বিএক্স এরকম যদি হয়, তখন পিরিয়ড হবে হচ্ছে 2π ডিভাইডেড বি এর পরম মান। এটা তো আমরা আলোচনা করছিলাম, রাইট। একইভাবে tan x cot x এর ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে পাই, যদি এখানে বি থাকে, এখানে যদি বি থাকে, বি মানে কি একটা সংখ্যা গুণ থাকে, তখন পাই বাই হচ্ছে এরকম, রাইট। এবং একই সাথে আমরা পড়ছিলাম যে যদি সাইন স্কোয়ার এক্স, সরি সাইন এন এক্স কজ এন এক্স, মানে এন একটা সংখ্যা, সেক কসেকের কথা বাদ, সরি সাইন কজ সেক কসেক সকল ক্ষেত্রে যদি পাওয়ার থাকে এন যদি জোর হয়, সেক্ষেত্রে আমাদের পিরিয়ড হচ্ছে পাই বাই বি, যদি এখানে বি থাকে, হ্যাঁ। আর যদি বিজোড় হয় তাহলে হচ্ছে 2π বাই বি,
পরম মান, হ্যাঁ। আর tan এর ক্ষেত্রে কি বলছিলাম, tan এর পাওয়ার জোড় হোক বিজোড় হোক, tan এবং cot উভয় ক্ষেত্রেই পাই বাই বি, এগুলো আমরা বলছিলাম, রাইট? ওকে, বলছিলাম। এখন এই রিলেটেড কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করি। সেটা হলো যে ধরো এরকম একটা প্রবলেম থাকলো, sin 2x প্লাস cos 3x। তাহলে আমরা জানি এটার পিরিয়ড কি, এটার পিরিয়ড হচ্ছে 2 পাই ডিভাইডেড 2, তাই না? সেটা কত, শুধু পাই। ওকে, এটার পিরিয়ড কি, এটা হচ্ছে 2 পাই ডিভাইডেড 3, রাইট? এটাই তো পিরিয়ড। এখন কথা হলো এটার পিরিয়ড এইটা, এটার পিরিয়ড এইটা, বাট এটা তো যোগ সম্পর্কে আছে, বুঝছো না? তুমি নর্মালি cos 3x কে যদি একটা কনস্ট্যান্ট বিবেচনা করো, একটা ধ্রুবক বিবেচনা করো, তাহলে sin 2x প্লাস একটা কনস্ট্যান্ট না? তোমার কি মনে আছে যে আমরা এরকম ইকুয়েশন পড়ছিলাম যে y ইজ ইকুয়াল টু sin x প্লাস 3, সেক্ষেত্রে গ্রাফ কিরকম? তো cos 3x কে যদি একটা কনস্ট্যান্ট বিবেচনা করো, তাহলে ওই ইকুয়েশনটা কি হবে, x প্লাস যে 3 যে লিখছি এটা কি হবে, এই পুরো ইকুয়েশনটা y অ্যাক্সিস বরাবর এলিভেটেড হয়ে যাবে বা ডাউন হবে না, 3 প্লাস বা মাইনাস অনুযায়ী, রাইট? ঠিক একইভাবে এটা যদি কনস্ট্যান্ট না ভেরিয়েবল হয়, তা সেরকম কিন্তু তোমার পুরো ফাংশনে একটা চেঞ্জ আসবে, রাইট? সো এই দুইটা মিলে কিন্তু তাহলে তখন পিরিয়ডিসিটিতেও একটা চেঞ্জ চলে আসবে। তো পিরিয়ডিসিটি তাহলে তখন কেমনে হিসাব করবো, যেহেতু এখানে যোগ আছে আমি যোগ করে দেবো না, আসলে যোগ করবো না কিন্তু, কারণ তুমি যে পিরিয়ডের কনসেপ্টটা বুঝো একটু দেখো, সেটা কি, ধরো এটা একটা, এদিক দিয়ে পানি পড়তেছে, রাইট? আমার আঁকানো খুব একটা ভালো না, হ্যাঁ। এদিক দিয়ে পানি পড়তেছে কি, যে প্রথম ফোটার পানিটা পড়তেছে হচ্ছে প্রতি 2 সেকেন্ড পর পর, রাইট? 2 সেকেন্ডে পড়ছে, 4 সেকেন্ডে পড়ছে, 6 সেকেন্ডে পড়ছে, 8 সেকেন্ডে পড়ছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে প্রথম কল, ফার্স্ট কল। সেকেন্ড যে কল আছে, কল মানে পানির ট্যাপ, টিউবওয়েল, হোয়াট এভার কল যেটাই বলো তোমরা, সেখানে যে কলটা আছে সেখান থেকে পড়তেছে হচ্ছে তোমার ধরো 3 সেকেন্ড পর পর, 3 সেকেন্ডে পড়তেছে, 6 সেকেন্ডে পড়তেছে, 9 সেকেন্ডে পড়তেছে। এখন থার্ড আর একটা কল আছে, ঠিক আছে, সেখান থেকে পড়তেছে হচ্ছে ধরো 5 সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর, তারপর হচ্ছে 5, আচ্ছা 5, হ্যাঁ 5, 10, তারপর 15, রাইট? এভাবে এভাবে করে পড়তেছে। তো একটা জিনিস খেয়াল করো যে এই যে পড়তেছে দ্বিতীয় সেকেন্ডে পড়ছে, দ্বিতীয় সেকেন্ডে কিন্তু সেকেন্ড অথবা থার্ড কলের কোনো পানি ফোঁটা পড়ে নাই, ইভেন 4এও পড়ে নাই, 6এও পড়ে নাই, 8এও পড়ে নাই। সেকেন্ড কলে সেকেন্ড যে ইয়েটা আছে, কলটা আছে, তৃতীয় সেকেন্ডে একটা পড়ছে, বাট যখন ষষ্ঠ সেকেন্ড তখন ফার্স্ট কল এবং সেকেন্ড কলে দুইটার ফোঁটা কিন্তু একসাথে পড়ছে, রাইট? দেখো এখানেও 6 আছে, ওখানেও 6 আছে, 3 সেকেন্ড পর পর যেহেতু, ঠিক আছে। তো আমি চাচ্ছি এমন একটা মুহূর্ত যেটাতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটাই একই সাথে পড়তেছে। সেটা কিভাবে আমরা বের করতে পারি? দেখো যে আমরা সেক্ষেত্রে বের করতে পারি, দেখো যে 5, 10, 15 এরকম করে 20, 25, 30, রাইট? তুমি 3, 6, 9, 12 এরকম করতে করতে ধরো 30 পর্যন্ত যদি লেখো, ঠিক আছে, এটা এরকম 2, 7, 8, 10 এরকম করে করে 30 পর্যন্ত লেখো, দেখো 30তম সেকেন্ডে যায় কিন্তু তিনটে একই সাথে পড়বে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করলাম? আমরা বের করলাম হচ্ছে এটা যেহেতু 2 সেকেন্ড পর পর পালসিং করতেছে, এটাও যেমন 3 সেকেন্ড পর পালসিং করতেছে, এটাও তৃতীয় কল হচ্ছে 5 সেকেন্ড পর পালসিং করতে, এই 2, 3, 5-এর যে লসাগু, সেই লসাগুটাই হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড ভ্যালু, যে ডিজায়ার্ড ভ্যালুতে তিনটা কল একই সাথে পড়বে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে দেখো যে এখানে যে পিরিয়ডটা দেখা যাচ্ছে, এখানেও যে পিরিয়ডটা দেখা যাচ্ছে, এই দুইটার যে লসাগু, এই লসাগুকৃত সময়েই আসলে এই ইন্ডিভিজুয়াল পিরিয়ডের লসাগুকৃত ভ্যালুটাই হচ্ছে পুরা ফাংশনের তোমার হচ্ছে পিরিয়ডিসিটি। তো আমি তাহলে এটার কি, এটার পিরিয়ড কত? এটা হচ্ছে পিরিয়ড 5, এটার পিরিয়ড পাই, যে 2 2 কাটা, এটা হচ্ছে 2π/3। এটার আমরা এখন লসাগু করব। এখন লসাগু করব কি, এর নিচে 1 আছে, তো এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের লসাগু কেমনে করে তোমাদের মনে আছে কিনা জানি না, এটা আমরা 6, 7, 8-এ মনে হয় পড়ছি। তো এটার লসাগু হচ্ছে দুটি ভগ্নাংশের লসাগু, একটু লিখে রাখো, দুটি ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু, ঠিক আছে। আচ্ছা, লবগুলোর গসাগু, হরগুলোর গসাগু, তাহলে লব কত? লব হচ্ছে এটার পাই, এটা হচ্ছে 2π, পাই আর 2π লসাগু কত? 2π। ওকে, 1 আর 3 মানে হরগুলোর গসাগু, 1 আর 3 এর গসাগু কত? 1। সো এই পুরো ফাংশনের তোমার পিরিয়ডিসিটি হচ্ছে 2π, ঠিক আছে। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। ওকে, দেন এগেন
এরপরে ধরো তোমাদের এরকম কিছু যোগ্য প্রবলেম দেওয়া থাকলো, যেমন হচ্ছে এরকম একটা প্রবলেম, সাইন ধরো 199x প্লাস 10, মানে এটা কিন্তু পাওয়ার 199 পাওয়ার, হ্যাঁ, 10 4x প্লাস cos 3x 2x। এখন এগুলো আমরা পিরিয়ড কেমন নির্ণয় করতে পারি, রাইট? তো এটার যদি পিরিয়ড নির্ণয় করি, এটা কত? এটা হচ্ছে 2π ডিভাইডেড 199, এটা কত? পাই ডিভাইডেড হচ্ছে 1, রাইট? এটা কত? এটা হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে 2π ডিভাইডেড হচ্ছে 2, এটা কাটা কাটা, তার মানে পাই পাওয়া যায়। তার মানে এইটা আর এইটার যে লসাগু আসবে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড উত্তর। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হলো যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপাতত নাই, ধরে নাও যে সাইন এখানে একটা জোড় সংখ্যা আছে পাওয়ার, প্লাস কজ এখানে জোড় সংখ্যা আছে পাওয়ার, রাইট? এখন এইটার পিরিয়ড কত? এটার পিরিয়ড হচ্ছে পাই না, এটার পিরিয়ড কত? পাই না। এই দুটো লসাগু করলে পাই হয় না। তো এখন তুমি বলে দিতে পারো এটার পিরিয়ড হচ্ছে পাই, কিন্তু এটা ভুল, কারণ তুমি একটু ত্রিকোণমিতি তোমরা এখনো শেখো নাই। এটাকে দেখলে যে এটাকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x লেখা যায়। তো এখন এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো হিসাব আসবে না। এটা দেখো এখানে হচ্ছে এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে সাইন স্কোয়ার 2x আছে না, তাহলে হচ্ছে পাই বাই হচ্ছে 2, এটা কিন্তু হচ্ছে এই ফাংশনের পিরিয়ড। এটা ইজ ইকুয়াল টু কিন্তু এইটা তোমরা ত্রিকোণমিতিতে দেখবা। তো দেখো দুইটা ভিন্ন ভিন্ন রেজাল্ট আসছে, কোনটা সঠিক? প্রথম কথা এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু আমরা মৌলিক পর্যায়ে খুঁজতেছি যে সর্বনিম্ন যে ভ্যালুটা, ঠিক আছে? পর্যায় তো অনেক হইতে পারে, যেমন আমরা সাইনে কি পড়ছি 2π হচ্ছে পর্যায়, আমরা কিন্তু চাইলে কিন্তু 4π কেও পর্যায় বলতে পারি, কিন্তু মৌলিক পর্যায় মানে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা পর্যায় সেটা হচ্ছে কিন্তু 2π। সো এই ফাংশনের জন্য এটাও পর্যায় এটাও পর্যায়, আমরা কোনটা উত্তর লিখবো? অবশ্যই ওইটা উত্তর লিখবো। এখন তুমি বলতে পারলে যে স্যার যে তাহলে যে নিয়মটা শিখালেন সেটা তাহলে কাহিনী কি? কাহিনী হলো যে যদি এরকম পাওয়ার থাকে, দুইটাই যদি জোর থাকে, অথবা দুইটাই যদি জোর থাকে, তাহলে ওই রুলটা প্রযোজ্য না। ওটাকে তুমি যত সম্ভব ত্রিকোণমিতির যদি জ্ঞান থাকে সেই অনুযায়ী হচ্ছে ওটা ভাঙানোর চেষ্টা করবা, রাইট? দেখো এখানে 4x আছে, যদি এখানে 4 3 থাকতো তাহলে আমরা ওইভাবে লিখতে পারতাম, বাট 4x আছে, তার মানে কি আমাদেরকে যথাসম্ভব এটা হচ্ছে ভাঙাইতে হবে। যেমন তুমি দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স, এই দুইটাকে তুমি কি করবা? এই দুইটার যদি পিরিয়ড দেখো, এটার পিরিয়ড পাই এটার পিরিয়ড পাই, তো তুমি কি বলবা এটার পিরিয়ড হচ্ছে তার মানে পাই, কিন্তু তুমি তো জানো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস এটার কার হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে 1, এরকম একটা রেখা হবে। এটা কি তোমার কি দেখা, এটা সরল রেখা, এটার আবার পিরিয়ড কি? ঠিক আছে না? এটা সব জায়গায় তো ভ্যালু একই আসতেছে, ইনফিনিটি পিরিয়ড বলা যায় বা যেটাই বলো, যাই হোক। তো সেক্ষেত্রে তার মানে এখানে যদি জোর এখানেও যদি জোর থাকে, তাহলে তোমরা আসলে বীজগণিতিক ত্রিকোণমিতিক কাজ করার চেষ্টা করবা, একটা ভাঙে যে সর্বশেষ ভ্যালু আসবে সেখান থেকে পিরিয়ড নির্ণয় করার চেষ্টা করবা। আই গেস এই টাইপের প্রবলেম তোমাদেরকে দিবে না, যদি এটা সম্ভবত একটা বোর্ডে আসছিল এই প্রশ্নটা, সেক্ষেত্রে তোমরা এই কাজটা করবা। আদারওয়াইজ এত ইয়েটা দেয় না, আমি জাস্ট থিওরিটা বলে রাখলাম আর কি। অ্যান্ড যদি এরকম হয় যে এটা 4 এটা 5, সেক্ষেত্রে তোমরা আগের প্রসেসটা ফলো করতে পারো। ওকে, এরপরে আনঅর্থোডক্স প্রবলেম দেখি। আনঅর্থোডক্স নামকরণটা আমি করলাম এই কারণে যে প্রবলেমগুলো দেখতে অন্যরকম লাগে আর কি। ধরো একটা ইকুয়েশন এরকম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, ঠিক আছে? এই প্রবলেমগুলো তারপরে বলবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 3 হলে সমাধান কত। হ্যাঁ, এখন বেসিক্যালি এই ফাংশনগুলা কি হয়েছে যে ধরো এফ অফ এক্স একটা ফাংশন ছিল, কিছু একটা ফাংশন ছিল, জি অফ এক্স হচ্ছে এইটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। তাহলে ধরো কিছু একটা ফাংশন ছিল, কথার কথা ছিল হচ্ছে ধরো এক্স মাইনাস 3 এরকম ছিল, যেটা আসলে এর সাথে রিলেটেড না। ধরো এটার কথা কিছুক্ষণ যখন ভরে যাও, এটার কথা চিন্তা করো। তো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা তোমার হচ্ছে এফ অফ জি এক্স সমান কি লিখবো যে এরকম না, প্লাস 2 প্লাস মাইনাস 3 এরকম লিখবো না? তো এই যে এখানে ভিতরে যে জি অফ এক্সটা লিখছি,
এই জিনিসটা সমান যেহেতু এইটা, আমি চাইলে কিন্তু এক্স এর বদলে সেটা এখানে লিখতে পারি, লিখে তারপরে এটা লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 4x 2 আর 3 তে কত -1, ঠিক আছে, এভাবে লিখে দিলাম। আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি, রাইট? তো এই যে এখন এটার কথা চিন্তা কর, এটা যেটা লিখছি এর মানে হচ্ছে এটা একটা ফাংশন যেটা হচ্ছে ধরো জি অফ এক্স, সেই জি অফ এক্সটা এফ অফ এক্স কিছু একটা ফাংশন ছিল যেটা আমরা নেচারটা জানি না, সেটার চলক কনস্ট্যান্ট প্যারামিটারগুলো কীরকম ছিল আমরা জানি না। চলক থাকলেও সেটা কি সাইনের মধ্যে ছিল না লগের মধ্যে ছিল বা সূচক ছিল না কি ছিল আমরা কিছু জানি না। সেখানে আমরা জানি হচ্ছে জি অফ এক্সটা জানি, যেটা এফ অফ এক্স এর মধ্যে ঢুকে এনি হাউ প্রসেসিং হয়ে এটা এই ফর্মে চলে আসছে। বাট এফ অফ এক্স কেমন ছিল এটা আমরা জানি না, রাইট? এখন বলছে এফ অফ 3 ইজ ইকুয়াল টু কত। এখানে এফ অফ 3 ইজ ইকুয়াল টু কত বলতে কিন্তু এইটা বোঝাচ্ছে না যে এফ অফ এক্স কি ছিল, সেখানে 3 ইনপুট করলে কত হবে। তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো, কিন্তু আমরা তো এই ফাংশনটা জানি না। জানলে না হয় আমি এখানে ডাইরেক্ট হচ্ছে যে ইকুয়েশনটা থাকতো এফ অফ এক্স এর ফাংশনটা আমরা জানি না, ধরো থাকলে সেখানে ডাইরেক্ট এক্স ইজ ইকুয়াল টু 3 বসে আমরা মান পাইতাম, রাইট? কিন্তু আমরা তো সেটা জানি না। আমরা কি জানি? আমরা জানি জি অফ এক্স এফ অফ এক্স এর পেটের মধ্যে ঢুকে কিছু একটা প্রসেসিং হয়ে এতে এরকম হয়েছে, তো এরকম হয়েছে। তো আমি কি তাইলে ডিরেক্ট 3 ইজ ইকুয়াল টু এক্স বসাতে পারবো কিনা? পারবো না তো, কারণ এই এফ অফ 3 ছিল বেসিক্যালি এই 3। তোমাদেরকে অনেক মানে এই ক্লাসগুলো শুরু থেকে বলতেছি যে এই এক্স কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই এক্সে তুমি যখন 3 বসাবা, তখন আমি যদি ইকুয়েশনটা জানতাম তাহলে আমি ডিরেক্ট এখানকার ধরো কথার কথা যে এফ অফ এক্স প্লাস এক্স প্লাস 3 আছে, তাহলে আমি তখন এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 বসাতে পারতাম। বাট আমি তো জানি না যে এই ইকুয়েশনটা কীরকম, রাদার আমি জানি হচ্ছে জি অফ এক্স এর পেটের মধ্যে ঢুকে এরকম একটা কাহিনী ঘটে গেছে। সো এটা বেসিক্যালি যে এইটা যেটা আমরা পাইছি এটা বেসিক্যালি এফ অফ জি অফ এক্স, মানে হচ্ছে এইটা। তো এখানে তো তুমি x ইজ ইকুয়াল টু, এখানে তো x ইজ ইকুয়াল টু এই যে 3 মানটা সরাসরি বসাতে পারবে না, কারণ এই ফাংশনে যে x এর যুক্ত যে রাশিটা আছে যেটা x প্লাস 2, এটা বেসিক্যালি এই জি অফ এক্স এর মধ্যে তোমাদের জি অফ এক্স এর ডোমেনের কথা মনে করো যে আমরা এই কম্পোজিট ফাংশনের ডোমেন কি পড়ছিলাম, যে জি অফ এক্স এর যেসব আউটপুট এফ অফ এক্স এর জন্য সুইটেবল, জি অফ এক্স এর যেসব আউটপুট এফ অফ এক্স এর জন্য সুইটেবল। তার মানে এখানে আমরা জি অফ এক্স লিখছি, জি অফ এক্স এর যে আউটপুটগুলা বের হয়ে এফ অফ এক্স এর জন্য সুইটেবল সেগুলো হচ্ছে, সেটার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস 2। তার মানে এক্স কিন্তু জি অফ এক্স এর বেসিক্যালি আউটপুট, ইনপুট না কিন্তু, রাইট? সো তার মানে এখানে যে এই যে 3টা যে আমি বসাইছি, এই 3টা আসলে বেসিক্যালি এইটার সমতুল্য মান, রাইট? তার মানে বেসিক্যালি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3। সেই এই সমতুল্য মান এখান থেকে যে এক্স এর ভ্যালুটা পাবো সেই এক্সটা হচ্ছে এক্স, বোঝা গেছে? সেই এক্সটা হচ্ছে এক্স, কারণ তুমি একটু চিন্তা করো জি অফ এক্স এর যেসব আউটপুট এফ অফ এক্স এর জন্য সুইটেবল, তো এবং সেটাই হচ্ছে সেখান থেকে আমরা পাইছি এই ইকুয়েশনগুলা। তো জি অফ এক্স এর আউটপুট বসায়ে আমরা যেগুলো এফ অফ এক্স এর জন্য ইনপুট সেটা যদি এই ইকুয়েশনটা পাই, তাহলে বেসিক্যালি এইটা আর এই 3 হচ্ছে ইকুয়াল। এখান থেকে যে এক্স এর মানগুলো আসে সেগুলা এখানে আসলে এই এক্স, যেহেতু এই এক্স আর এই এক্স সেম জিনিস, কিন্তু তখন এই এক্স এর ইনপুটগুলো ওখানে যাবে। আমি বোঝাতে পারলাম কিনা? আমি আবারও বলতেছি, এখানে জি অফ এক্স আমরা কম্পোজিট ফাংশনের ডোমেন কি পড়ছি, জি অফ এক্স এর আউটপুট মানে রেঞ্জ যেগুলো হচ্ছে এফ অফ এক্স এর জন্য সুইটেবল, সেটাই হচ্ছে এফ অফ জি অফ এক্স এর ডোমেন, ঠিক আছে? তো এখন সেই ডোমেনটা কি, এই যে এক্স প্লাস 2। এখন যেহেতু আমি ফাংশনটা ইজ ইকুয়াল টু 3 করে দিছে, রাইট? তো এখন এই এক্স আর এই এক্স কিন্তু সেম জিনিস, তাহলে এই এক্স এর কোন মানের জন্য এটা 3, এক্স এর কোন মানের জন্য এটা হচ্ছে 3। সো এখান থেকে আমরা এই দুটো যেহেতু ইকুইভ্যালেন্ট, আমরা এখান থেকে এক্স এর মান বের করব, বসায় ওখানে ডাইরেক্ট বসায় দেব, ঠিক আছে? তার মানে আমরা এটা কি পাই, এখান থেকে এক্স এর মান পাই হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। দ্যাট মিনস এখান থেকে এক্স এর দুইটা মান পাই, এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই হচ্ছে আমরা হচ্ছে 3টা মান পাই, এক্স 0 আর হচ্ছে 3টা মান পাই না, সরি আমরা পাই 2টা মান, x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 4, এই 2টা মান পাই। এই 2টা মান এখন এখানে বসাও, একবার x ইজ ইকুয়াল টু 0 বসালে এটা কি দাঁড়ায়, মানে এটা বলতে এই টোটালটা কি দাঁড়ায়, এই যে টোটালটা কি দাঁড়ায় 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2, আর 4 বসাইলে কি হয়, x ইজ ইকুয়াল টু 4 হলে হয় হচ্ছে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6।
সো এই ফাংশনের জন্য f অফ 3 এর মান হচ্ছে 0 এবং 6। বোঝা গেল? যদি বোঝা যায় থাকে তাহলে আমরা পরের আরেকটা প্রবলেম দেখি। ধরো f অফ x, এর আগের প্রবলেমে তো f অফ x আমি বলে দেই নাই কি রকম ছিল, ধরো এবার বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরো এরকম, হ্যাঁ, g অফ x হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে f অফ g অফ x ইজ ইকুয়াল টু f অফ, আমি চাইলে এখানে এরকম লিখতে পারি কিনা, লিখতে পারি তো, রাইট? এটা যদি ওখানে বসে তাহলে কি হবে, x হবে। এখন বলতেছে f অফ 8 ইজ ইকুয়াল টু হোয়াট। এখন একটা ব্যাপার খেয়াল করো, এখানে x এর যে মান আর এই x এর মান কিন্তু সেম, বাট এই টোটাল এক্স কিউব এর ভ্যালু কিন্তু x এর ভ্যালুটা সমান না, এটা বুঝতেই পারতেছো। সো f অফ 8 অর্থাৎ 8 এর কোন ভ্যালুর জন্য x, যে xটা কিন্তু এরকম। দেখো ব্যাপারটা যদি এরকম হইতো, যদি আমি এটাকে কাটাকাটি করে x আসে, রাইট? আমি যদি এরকমই রাখতাম, মানে f অফ g অফ x যদি এরকমই রাখতাম, আমি কিন্তু ডিরেক্ট 8 ইজ ইকুয়াল টু এখানে নিচে 8 বসাই দিতে পারতাম না। বাট এটা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে ঘটে যে x চলে আসছে, মানে সে তার আদি রূপে নাই, রাইট? আদি রূপে নাই। সো আমি তাহলে কিভাবে তোমার হচ্ছে মনে করো যে এটা ইজ ইকুয়াল টু 8, তাহলে সরাসরি এই জন্য 8টা বসাতে পারতেছি না, বাট যে মানের কারণে এক্স কিউবটা 8 গ্রহণ করতেছে সেটা কিন্তু আমি এখানে চাইলে বসাতে পারতেছি, ঠিক আছে? আমি এটা f অফ x এর একটা মান ধরে নিয়ে দেখাইলাম। আগের প্রবলেমে কি ছিল, ওখানে যে বলতেছিল যে f অফ ওই x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু x প্লাস 3, এইটা আসলে এই g অফ x টা ইনপুট হয়ে কোন একটা ট্রান্সফর্ম ঘটে x প্লাস 3 হয়েছে। যেমন এখানে x কিউব ইনপুট হয়ে কোন একটা ট্রান্সফর্ম ঘটে x হয়েছে, আদি রূপ ছিল এইটা, রাইট? এখানেও সেরকম একটা ঘটনা ঘটছে। আমি এখানে আদি রূপ কেমনে পাইলাম, কারণ আমি জানি f অফ x টা কি, কিন্তু ওখানে তো আমরা জানি না, ঠিক আছে? সো এইভাবে হবে। তাহলে এটা কত হবে, এটা হবে বেসিক্যালি f অফ 8 ইজ ইকুয়াল টু হবে যে 2, কারণ x কিউব ইজ ইকুয়াল টু 8, x এর মান হচ্ছে 38, যেটার মান হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা গেল। এখন তাহলে আরেক ধরনের প্রবলেম দেখো, যে ধরো f অফ x মাইনাস 1 x প্লাস 2 x প্লাস 3 ইজ ইকুয়াল টু, তাহলে f অফ x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট, সরি x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট, রাইট? এখন দেখো এইটার তফাৎ কি, এইটার তফাৎ হলো যে এখানে লাস্টে অ্যান্সার একটা f অফ 8 মানে একটা কনস্ট্যান্ট চাইছে, এখানে কনস্ট্যান্ট না আছে একটা ভেরিয়েবল চাইছে, বাট সলিউশন প্রসিডিওর একই। এটা তুমি চাইলে অন্যভাবে বলতে পারো যে f অফ এই মাঝখানেরটাকে আমরা এখানে g অফ x বলছি, এখানেও g অফ x বলবা। এইটা যেহেতু আরেকটা ভেরিয়েবল যুক্ত রাশি, এটাকে আমরা তাহলে আরেকটা নামকরণ করতে পারি w অফ x, রাইট? তার মানে আমরা আগের অঙ্কে কি করছি, এই যে g অফ x মানে x কিউব ইজ ইকুয়াল টু 8 ধরছি না, এখানে তো এই অঙ্কের ক্ষেত্রে তো কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই। সো এই যে এইটা যে g অফ x, এটা ইজ ইকুয়ালস টু আমরা এটা ধরবো x প্লাস 1, মানে বেসিক্যালি বলতে গেলে w অফ x, আমি যে এটাকে w অফ x বলতেছি, ঠিক আছে? একই জিনিস, জাস্ট এটা তো কনস্ট্যান্ট, ওখানে হচ্ছে একটা ভেরিয়েবল যুক্ত রাশি আছে। এন্ড তুমি যদি এইভাবে না কল্পনা করতে পারো, এইভাবে চিন্তা করতে পারো যে এইটা সমান ধরো একটা কোন একটা কনস্ট্যান্ট, আবার যেহেতু f এখানেও f মানে একই ফাংশন, তো এটা ইজ ইকুয়াল টু সেম কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে কি x মাইনাস 1 x প্লাস 2 ইজ ইকুয়াল টু c কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু x প্লাস 1। সো বেসিক্যালি এইভাবে চিন্তা করতে পারো, মাঝখান থেকে এটা বাদ দাও, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা এখন যে জিনিসটা হলো, তাহলে আমরা বুঝলাম না যে এইটা ইজ ইকুয়াল টু, তাহলে আমার এটা ধরতে হবে। তাহলে চলো আমরা অঙ্ক করি। আচ্ছা তাহলে চলো আমরা অঙ্ক করি। তাহলে x মাইনাস 1 x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 1। এখন একটু বোঝার চেষ্টা করো, সেটা হলো যে এই অঙ্কে এই x এর যে মান সেটা কিন্তু এখানে বসছে, এই অঙ্কেও কিন্তু এই x এর যে ভ্যালু সেটা এখানে বসবে, রাইট? সো এই x কিউবকে আমরা 8 ধরছি, ধরে x এর 8 এর জন্য x এর যে মান সেটা এখানে বসছে। এখানেও এটা ইজ ইকুয়াল টু এটা ধরবো, এটার x এর জন্য এই টোটালটার যে মান সেটা এখানে
বসবে, সরি এই টোটালটার জন্য x এর যে মান সেটা এখানে বসবে। সো ইন দ্যাট সেন্স এই x আর এই x ভিন্ন জিনিস, এই x ভিন্ন জিনিস। এটাকে যদি x1 নাম করো, x1 x1 x1, যেহেতু এই x1 এই x1 সেম জিনিস, কিন্তু এই x কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? তো এইটা x1 x1, তাহলে এটাকে ধর x2 নামকরণ করো। তাহলে আমরা দেখব যে এটা ইজ ইকুয়াল টু যে এইটা, তাহলে x এর কোন মানের জন্য এটার ফরমেশনটা কি রকম আসে, রাইট? x এর কোন মানের জন্য, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। x1 মাইনাস 1, এটা ওই পাশে পার করে দিলে x1 x2 প্লাস x1 প্লাস হচ্ছে x1 x2 x1, তারপর হচ্ছে আবার x1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে? এখন কি করব, আমার শুধুমাত্র x1 এর ভ্যালুটা জানা প্রয়োজন, ঠিক আছে? x1 এর ভ্যালুটা জানা প্রয়োজন। সো সেক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে করতে পারি হচ্ছে যে এইটা কত, x1 ইজ ইকুয়াল টু ওই পাশে পার করে দিলে এখানে হচ্ছে 2x1 x1 x2 প্লাস হচ্ছে 2x1 প্লাস হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা x1 এর ভ্যালুটা জানতে চাই, x1 এর ভ্যালুটা জানতে চাই। তাহলে সকল x1 আমরা যদি এই পাশে পার করে নিয়ে আসি তাহলে কি হয়, তাহলে এখানে 2x1 আছে, এখানে একটা x1 আছে, দুইটা মিলে একটা x1, তাহলে হচ্ছে x1 x2 প্লাস হচ্ছে x1 ইজ ইকুয়াল টু হচ্ছে -2। এখান থেকে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে x1 কে কমন নিলাম, তাকে হচ্ছে x2 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু -2 ইজ ইকুয়াল টু x1 ইজ ইকুয়াল টু -2 ডিভাইডেড x2 প্লাস 1, ঠিক আছে? তাহলে এই x1 সেম জিনিস, সেটার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমরা পরের লাইনে কি লিখবো, আমরা পরের লাইনে লিখবো হচ্ছে f অফ x2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এই x1 এর ভ্যালুটা এখানে বসায় দাও। কি হবে, x1 এর ভ্যালুটা কত ছিল, -2 x2 প্লাস 1 is equal to 3. That means x2 plus 1 minus 2 plus 3x2 plus 3 is equal to x2 plus 1, এটা কত হবে 3x2 plus 1। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসছে, এটাকে আমরা নরমাল x আকারে প্রকাশ করব, ঠিক আছে? এই, ঠিক আছে? তাহলে এটা আমাদের হচ্ছে উত্তর। তাহলে আমরা এরকম আনঅর্থোডক্স প্রবলেমে কিন্তু আমরা দেখলাম যে x1 এরকম x2 ইনপুট করে আমরা এই মানগুলো বের করতে পারি। তো তোমাদের ক্লাস লেকচার চতুর্থ এখানেই শেষ। এরপরে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম করব। আশা করি তোমরা সেই প্র্যাকটিস প্রবলেমগুলো শিখবা এবং সেই অনুযায়ী অঙ্ক করার চেষ্টা করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।